আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লেখনীতে মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা 53। দূরের কোনো এক গ্রামে নদীর পাড়ে ভেসে উঠেছে অজ্ঞাত বিভৎস একটি লাশ। ফুলে ফেপে চেহারা বিকৃত, মাংসপিণ্ড খুলে খুলে যাচ্ছে, চেনার উপায়টুকু নেই। লাশ পচার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে সেথায়। কারো চোখে আতঙ্ক, আবার কারো চোখে বা নিছক কৌতূহল খেলা করছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাতে বেলা 11টা বাজল। গাড়ি থেকে সশব্দে দরজা খুলে নেমে এলো কয়েকজন পুলিশ। মুহূর্তে জনতার মধ্যে চাপা গুঞ্জন আরো বেড়ে গেল। একজন হাবিলদার সেই উলঙ্গ বিবৎস লাশ কাপড় দিয়ে ঢেকে দিলেন। বাকিরা উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। একজন হ্যাংলা মতন যুবক সাহস করে বলে উঠল, আমি প্রথম দেখছি। রোজকার মতন কাল রাইতেও মাছ ধরতে বাহির হয়েছিলাম। সারা রাত মাছ ধইরা ভোরবেলায় কোষা পাড়ে ঠেকাইতে দেখি পানিত কি জানি একটা ভাসে। সন্দেহবশত হারিকেন লইয়া কাছে গিয়া দেখি লাশ। ডরের চোটে তখনই আশেপাশের জাইল্লাগো ডাক দিয়া জড়ো করলাম। মনে হয় কেউ মাইরা ফালাইয়া দিয়া গেছে। ছেলেটার শরীর এখনো কাঁপছে, ভয়ে নাকি ঠান্ডায় বোঝা গেল না। পুলিশ মাথা নাড়িয়ে কলম দিয়ে গটগট করে খাতায় কি যেন লিখলেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে সেখানে থামল। দুর্গন্ধ দূর করতে কিছু একটা ছড়ালো। সবকিছু গুছিয়ে লাশ গাড়িতে উঠানোর অভিমুখে কোথা থেকে যেন ভিড় ঠেলে সেখানে এসে উপস্থিত হলেন সিরাজউল্লাহ, সঙ্গে তার বড় পুত্র সাদ্দাম। সাদ্দামের দৃষ্টি ঢেকে রাখা লাশটার দিকে গিয়ে স্থির হলো। দারোগার উদ্দেশ্যে বলল, আমার ছোট ভাই কয়দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও পাই নাই। দারোগা বাকি কথা বুঝে গেলেন, বললেন, লাশ পচে গলে গেছে, চেনার আর উপায় নেই। এমনকি শরীরে কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। শনাক্তকরণের জন্য আপনাদের থানায় আসতে হবে। সঙ্গে অবশ্যই নিখোঁজ ব্যক্তির ছবি এবং পরিচয়পত্র আনবেন। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স, পুলিশের জিপ মরদেহ নিয়ে স্থান ত্যাগ করল। সিরাজউল্লাহ মাটিতে বসে পড়লেন। দুদিকে মাথা নেড়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করলেন, এইটা আমার সোহেল না, আমার সোহেল মরতে পারে না। সাদ্দাম ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। নিজের বুকের ভেতরেও কম অস্থিরতা বইছে না। তবুও পিতার বড় ছেলে হওয়ায় নিজের অস্থিরতা লুকিয়ে রেখে তাকে বাহু ধরে বসা থেকে উঠালো সে। বলল, আমগো থানায় যাইতে হইব আপা। আগে পরীক্ষা নিরীক্ষা হোক, তারপরেই তো সব বোঝা যাইব। এখনই আমারে কিছু কওয়ার দরকার নাই। বাবাকে নিয়ে নিজের গ্রামে ফিরল সাদ্দাম। বন্ধ চায়ের দোকানের বেঞ্চে বসিয়ে রেখে বাড়ি থেকে ভাইয়ের পরিচয়পত্র নিয়ে এলো। তারপর বাপ ছেলে মিলে চলে গেল থানায়। সেখানে গিয়ে প্রথমে নিখোঁজের নালিশ করলো। বিভিন্ন তথ্য জমা দিয়ে চলে গেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে করতে সপ্তাহ পেরোলো। এই দিনগুলো লোকটা শুধু একটা দোয়াই করেছেন, এই ছেলে যেন কিছুতেই সোহেল না হয়। কিন্তু সিরাজউল্লাহর সেই দোয়া কবুল হলো না। রিপোর্ট অনুযায়ী জানা গেল এটাই হচ্ছে সিরাজ পুত্র সোহেল। সংবাদের সত্যতা তিনি মানতে পারলেন না। হাসপাতালে বসেই হাউমাউ করে কেঁদে দিলেন। সাদ্দামের চোখে অশ্রু। আদরের ভাইটাকে এভাবে লাশ হিসেবে দেখার কথা কখনই কি ভেবেছিল সে? বারণ সত্ত্বেও সোহেলের মরদেহ নিয়ে কাটাছেঁড়া করা হলো। কিন্তু পচন ধরা লাশে আর কি বা পাওয়া যাবে? সেই বিভৎস লাশ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে রাত হলো তাদের। গ্রামে পা দিতেই হাওয়ার বেগে সেই সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে। শায়লা মাটিতে গড়িয়ে কাঁদতে কাঁদতে পরপর দুইবার জ্ঞান হারালেন। সিরাজউল্লাহর অবস্থাও বিশেষ ভালো নয়। সংবাদ পেয়ে আমিরুল শাহ, ফরিদা আর তাদের দুই পুত্রও তৎক্ষণাৎ ছুটে এলো ফরিদার বাপের বাড়িতে। মমিনুল শাহ এবং তার পুত্ররা কেউই এলো না, এমনকি নাজিরও না। এলে শুধু নওশাদ। স্বজন হারানো শত্রুর চোখে অশ্রু না দেখলে কি করে হয়? ফরিদাকে দেখে শায়লা এলেমেলে ছুটে এলেন। কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে মহিলার। হেঁচকে তুলে ঘ্যার ঘ্যার গলায় বললেন, আপা গো, আমার কি সর্বনাশ হইয়া গেছে দেখেন। ওরা কই আমার সোহেল নাকি মইরা গেছে। এইটা নাকি হ্যার লাশ। আমি তো আমার পোলারে চিনি না আপা। মুখ কই ওর? ধরা যায় না কেন? ভাই বউকে কি বলে সান্ত্বনা দেবেন ঠিক বুঝতে পারলেন না ফরিদা। দুর্বল পায়ে হেঁটে গিয়ে দাঁড়ান সাদা কাফন দিয়ে ঢেকে রাখা লাশের কাছে। সামিউল মুখ থেকে কাফনটা স্বল্প সরাতেই উপস্থিত সকলে চোখ খিচে বন্ধ করে নিল। ফরিদা পড়ে যেতে গিয়েও পড়লেন না। পারভেজ ধরে নিল মাকে। আমিরুল শাহ এসে শ্যালকের পাশে বসলেন। সাদ্দামের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, কেমনে কি হয়েছে? মরল কেমনে? তোরাই বা জানি কেমনে? সাদ্দাম ফুফুকে সবটা খুলে বলল।
বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর যখন তারা হাল ছেড়ে দিয়েছিল, তখনই লোক মারফত খবর পেল নদীতে ভেসে ওঠা পরিচয়হীন লাশের। তারপর সন্দেহবশত হাসপাতাল, থানা, পুলিশের কাছে দৌড়ে জানা যায় সন্দেহই সত্য। এই অজ্ঞাত লাশ আর কারো নয়, বরং সোহেলের। সব ঝামেলা মিটিয়ে কিছুক্ষণ আগে তারা লাশ নিয়ে বাড়ি ফিরেছে। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেললেন। সামিউল জিজ্ঞেস করল, খুন করছে কেউ? সাদ্দাম মাথা নাড়ায়। খুন না করলে শরীরে কোপের দাগ থাকবো কেন? পানিত পড়ছে কেমনে? ওই তো সাঁতার জানা পোলা। শাপলা ভর্তি বিলের এই মাথা থেকে ওই মাথা সাঁতার কাটতে বড় হয়েছে। আমার সেই বাইরা কাঁদতে কাঁদতে নাক টানল সে। কাউরে সন্দেহ হয় না? কারে সন্দেহ করমু? শত্রু তো কম নাই। 2 দিন পর পর এর ওর লোকে ঝামেলা লাগে। নিখোঁজ হওয়ার 2 দিন আগেও ওই পাড়ার দেলুর লোকে হাতাহাতি হয়েছে। বাজারে ক্যাডায় নাকি হুমকি দিছে। বারবার কইছি অযথা মানুষের লোকে ঝামেলা করিস না, কিন্তু না, আব্বাই শাসনের বদলে আর উস্কানি দিছে। আর হ্যাঁ, উস্কানি পাইয়া সিরাজউল্লাহ শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। ছেলে হারিয়ে লোকটা একেবারে ভেঙে পড়েছেন। দেখতে অসহায় লাগছে। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কি এতই সহজ? অথচ অমানুষ পাপিষ্ঠ সিরাজউল্লাহকে আজ এই কঠিন কাজটাই করতে হবে। প্রতিবেশীরা তাকে সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তার পাপের কথা যদি জানতে পারত, তাহলে হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিত এতক্ষণে। গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠল। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হলো মৃত্যু সংবাদ। সেই রাতেই অল্প কয়েকজন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো সোহেলকে। সিরাজউল্লাহ কবরের দিকে তাকিয়ে একা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নওশাদ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। আফসোসের সুরে বিদ্রুপ করে বলল, চোখের সামনে আপন মানুষদের মরতে দেখলে কত কষ্টই না লাগে। এই কষ্ট সবার জীবনে আসে, কারো আগে আবার কারো বা পরে। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন তিনি। নওশাদের দৃষ্টি অন্ধকারে কোথাও স্থির। স্বল্প আলোয় কালো চোখ জোড়া হীরের মতো চকচক করছে। মুহূর্তেই যেন তার চোয়াল শক্ত হলো। শিকারী দৃষ্টিতে সিরাজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি তাও লাশ দেখেছেন, কবর দিতে পেরেছেন, কিন্তু আমরা তো সেটাও দেখতে বা করতে পারিনি। তাহলে বুঝুন আমাদের কষ্টটা কেমন, আপনার থেকেও বেশি। সিরাজউল্লাহর চোখে মুখে বিস্ময়। নওশাদ নিজ দৃষ্টি সরিয়ে নিল। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখার ইচ্ছে পেল না। মুচকি হেসে মিলিয়ে গেল অন্ধকারে। লোকটা সেখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। দুর্বল কণ্ঠে ডেকে বললেন, আমারে ধর, কেউ আমারে ধর। সামিউল এসে মামাকে ধরে নিয়ে বাড়ি গেল। রাতে কেউ ঘুমালো না। শায়লা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মরার মতো পড়ে রইলেন ঘরের এক কোনায়। ফরিদা ভাই বোনের পাশে বসে রইলেন। পাড়া প্রতিবেশীরা দাফন শেষে চলে গিয়েছেন, হয়তো সকালে আবার আসবে। আমিরুল শাহ বারান্দায় বসে গভীর ভাবনায় বিভোর। কি হচ্ছে এসব? বিষধর সাপের গর্তে কে হাত ঢুকালো? কার এত বড় সাহস? শ্যালকার স্ত্রীর সন্দেহই কি তবে ঠিক ছিল? নাজির? না, সে হতে পারে না। মানুষ খুন করার মতো সাহস যে তার নেই। এমনকি একা একটা লাশ কিভাবে বা নদীতে ভাসালো? সন্দেহজনক তেমন কিছুই তো দেখেননি। ভেবে কোনো কুল কিনারা খুঁজে পান না তিনি। তাহলে কি আরো কোনো শত্রু রয়েছে যাদের এখনো তিনি চিনতে পারেননি? এখানে এসেই যেন ভাবনার সব সুতো ছিঁড়ে যায়। রাতটা কোনো মতে কাটল। পরদিন স্ত্রী পুত্রদের নিয়ে বাড়ি ফিরে এলেন আমিরুল শাহ। 2 দিন পর খুনের মামলার তদন্তের জন্য থানা থেকে পুলিশ এলো। ঘটনাস্থলে আগে জিজ্ঞাসাবাদ শেষ, তাই বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারা এলো বনঘরিয়া গ্রামের শাহবাড়িতে। দুপুরের রান্না শেষে যে যার ঘরে অবস্থান করছে। নাজির সবে গোয়ালের গরুদেরকে খাবার দিয়ে গোসল সেরে এসেছে। পুলিশকে দেখে দাঁড়িয়ে গেল সে। কিছু জিজ্ঞেস করার পূর্বেই প্যাটমোটা দারোগা গম্ভীর কণ্ঠে বললেন, এইটা সোহেলের ফুফুর বাড়ি না? হ, ওই যে ওই ঘর। হাতের ইশারায় দেখালো। শব্দ পেয়ে জাহিদ বারান্দায় উকি দিয়ে দেখল। হঠাৎ পুলিশ দেখে নিচে গিয়ে ডেকে আনলো বড় চাচা চাচিকে। সাথে বাবার কানেও পৌঁছে দিল সেই খবর। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। নাজির আর সেখানে দাঁড়ালো না। ঘরে গিয়ে গায়ে পোশাক চড়ালো। নওশাদ দুপুরের খাবার খাচ্ছিল। সেও হাত ধুয়ে বেরিয়ে এলো। ভেতরে গিয়ে বসতে বলা হলেও পুলিশ বসলো না। আমিরুল শাহ, মুমিনুল শাহ উভয়ই সেখানে উপস্থিত হয়েছেন। মর্জিনা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তাদের কর্মকাণ্ড দেখছে। পেছনে কারো অস্তিত্ব টের পেতেই সেদিকে তাকিয়ে দেখতে পেলেন পুত্রবধূকে। দিন 3 আগে বাপের বাড়ি থেকে ফিরেছে মেয়েটা। চাপা স্বরে ধমক দিয়ে বললেন, এনে কি, ঘরে যাও। শাশুড়ির ভয়ে ঘরে চলে গেল শিউলি। মুমিনুল শাহ জিজ্ঞেস করলেন,
আপনারা হঠাৎ এখানে কি প্রয়োজন আইছেন? দারোগা আশেপাশে তাকিয়ে এতক্ষণ দেখছিলেন। প্রশ্ন শুনে সেদিকে তাকিয়ে বললেন, সোহেল হত্যার তদন্তের জন্য এসেছি। লাশ পাওয়া গেছে সেই খুব দূরে, লাশের বাড়িও আটলরা গ্রামে। তাইলে আমগো বাড়িত কেন? এটা তার ফুফুর বাড়ি না? না, এটা আমগো বাড়ি। তার ফুফু এই বাড়ির বউ মাত্র। ফরিদা সরু দৃষ্টিতে দেবরের দিকে তাকালেন। পুলিশের উদ্দেশ্যে বললেন, আমি ইহার ফুফু, যা কওয়ার আমারে কন। নিহতের পিতা থানায় মামলা করেছেন। নিখোঁজ হওয়ার আগে নাকি শেষ এই বাড়িতেই তাকে দেখা গিয়েছিল। সাথে খুনি সন্দেহে একজনের নামও লিখে এসেছেন। ফরিদা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মমিনুল শাহ জিজ্ঞেস করলেন, শেষ দেখা গেছে তো কি হয়েছে? দেখেন, এইসব পুলিশি ঝামেলায় পড়তে চাই না। গ্রামে আমগো একটা সম্মান আছে, একজনের লাইগা বাকিরা সহ্য করবো কেন? আমিরুল শাহ জিজ্ঞেস করলেন, কার নাম কইছে? নাজির শাহ। ফরিদাবাদে উপস্থিত সকলে অবাক হলেন। আমিরুল শাহ যেন এমন কিছুরই অপেক্ষা করছিলেন এতক্ষণ। নাজির শুনেছে কথাগুলো, তাই নওশাদকে ইশারায় চুপ থাকার নির্দেশ দিয়ে বলল, আমি নাজির শাহ। কারাই কি নালিশ জানাইছে? কারে কি করছি আমি? পুলিশের চোখ এবার এসে থামল যুবক ছেলেটির দিকে। আপাত মস্তক ভালো করে দেখলো একবার, বলল, মৃতের পিতা সিরাজুল্লাহ খুনের আসামি হিসেবে আপনার নামে মামলা করেছেন। আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। নাজিরের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। সে স্বাভাবিক, গম্ভীর। চুপ থাকার নির্দেশ দেওয়ার পরেও নওশাদ এগিয়ে এসে বলল, কেউ মামলা করলো আর পুলিশ এসে তাকে আসামি বানিয়ে ধরে নিয়ে গেল। মামার বাড়ির আবদার নাকি? পুলিশের কাজ আগে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ জোগাড় করা। প্রমাণ বা আদালত কর্তৃক ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? দারোগার গলার জোর কিছুটা দুর্বল হলো। জিজ্ঞেস করলেন, আপনি কে? ওনার আপন ছোট ভাই। ভাতিজার কথা শুনে মমিনুল সাহেব বেশ সাহস পেলেন বোধ হয়, তাই খেয়ে উঠলেন, কইলেই হইল, কথা নাই বার্তা নাই। কেডা কেডায় নালিশ করছে তাই ধরতে আইয়া পড়ছে। আমগো বাড়ির পোলা সিরাজের পোলারে খুন করব কেন? আমগো সম্পর্কে ধারণা আছে আমনে কো? এই গ্রামে নাম করা বংশ আমরা। দারোগা পরিস্থিতি সামলানোর উদ্দেশ্যে বললেন, আপনারা শান্ত হন, ঠান্ডা মাথায় কথা বলি। সরাসরি আইয়া আসামি বানাইয়া ধইরা নিয়ে যাওয়ার কথা কইলে শান্ত থাকবো কেমনে? আমগো গণ্ডমূর্খ ভাবছেন? আইন সম্পর্কে জানি না কিছু। এই গ্রামের চেয়ারম্যানের লগে আমগো পারিবারিক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। নাজের এক পলক বড় চাচাকে দেখে ছোট চাচার দিকে তাকালো। এই লোকটার মতলব সে বুঝতে পারে না। এত কিছুর পরেও সদা নাজিরের পক্ষে কথা বলার জন্য যেন এগিয়ে থাকে। এতে লাভ কি তার? ভাবনা বাদ দিয়ে খুব শান্ত কণ্ঠে পুলিশের উদ্দেশ্যে সে বলল, আমি কেন মারমু স্যার? তার লগে আমার কি জমি জমা লইয়া কোনো বিবাদ আছিল নাকি? সে আমার আত্মীয়, বড় চাচির ভাই পুত বইলা মাঝে মধ্যে বাড়িতে আইতো। আমগো মধ্যে সম্পর্ক ভালো আছিল। দোকান পার গিয়ে একটু জিগাইলেই যাইনা যাইবেন, আর আমনে কিনা সরাসরি খুনি বানাইয়া দিলেন? না, তেমন কিছু না। আসলে তিনি অভিযোগ করেছেন, তাই আমনে কইতে পারেন না। ক্ষমতা আছে বললে তার অসৎ ব্যবহার করা উচিত না স্যার। এমন কইরা অপমান করলে থানায় তো আমগো গিয়েও আমনের বড় অফিসারের লগে কথা কইতে হয়। বড় ভাইয়ের দূরদর্শিতা দেখে অবাক হয় নওশাদ। এত শিক্ষিত হয়েও তো সে অপরাধ করার পর এমন নির্ভয়ে কথা বলতে পারে না। তবে আমিরুল শাহ একটা কথাও বললেন না। তিনি দর্শক মাত্র। ধরে নিয়ে গেলে যাক, তাতে তার কি? বরং লাভই হবে। ফরিদা মুখ খুললেন, জমি জমা লইয়া ঝামেলা না থাকলেও ঝামেলা যে নাই এমন তো না। তুই সোহেলের গায়ে হাত তুলছস, সবার সামনে মারার হুমকি দিছস, অস্বীকার করতে পারবি? পুলিশের চোখে মুখে কৌতূহল। নাজির মৃদু হেসে বলল, কেন ঝামেলা হয়েছিল? তালি কি এক হাতে বাজে? নাকি আমি তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আইছিলাম? খুনের হুমকি দিছিলাম? কইলে পুরা কইবেন। দারোগা বললেন, পুরো ঘটনা খুলে বলুন, আমাদের আবার ফিরতে হবে। মর্জিনা ভেতর থেকে বেরিয়ে এলেন। লোহার গেট ধরে বললেন, এইটুকুন ঝামেলা সব বাড়িতেই হয়, তাই বললে কেউ কাউরে খুন করে? আমি ওর চাচি, আমি নিজে তখন উপস্থিত আছিলাম। পোলা আর হ্যার বাপ সারাক্ষণ এই বাড়িতে বইয়া থাকতো। কেউ আমনের বউ লইয়া খারাপ কথা কইলে কি আমনে বইয়া থাকবেন? তাই এক কথা দুই কথা হইছে, তাও বহু আগে, ধরেন কয়েক মাসও পার হইছে। মারলে তো তখনই মারতো। এতদিন পর এই সামান্য ঘটনা লইয়া কেডাই মারে? হিংসাই বাঁচে না, তাই বাপ মা মোরা পোলাটার ঘাড়ে দোষ চাপাইতে চায়। সবকিছুর মাঝে ছোট জায়ের দখলদারিত্বে বিরক্ত ফরিদা। সে কি জানে এসবের? তবুও ফরিদা আছেন বলে যেন মাঝখানে বাগড়া দিতে চলে আসতে হবে।
মমিনুল শাহ স্ত্রীকে কিছু বললেন না, উল্টে একমত পোষণ করলেন। নাজির ফটকের দিকে কয়েক পা এগিয়ে বলল, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, এমন কথা কাটাকাটি কত মাইছিল কি হয়? এই যে আমার নিজের কতগুলো চাচাতো ভাই, তাগরেও বকি মারি, তাই বললে কি জানে মাইরা দিমো? যেই পোলা মরছে তার চরিত্র বিশেষ ভালো না, এর ওর থালে মুখ দেওয়া কুত্তা। কয়দিন আগেও তো চত্বর বাজারে এক লোকের বউয়ের লগে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে, বাজারে বিচারও হয়েছিল। এই যে আমার বড় চাচায় মেম্বর লইয়া গিয়া সারাই আনছে, পূজার মাঝে এক হিন্দু মেয়ের লগেও নেশা পানি খাইয়া আকাম করছে, তার উপরে জুয়া খেলে, চুরি ডাকাতি করে। জোয়ানকালে হ্যার বাপ দাদারাও করতো, কত হুমকি দামকে যে উনেরে দিছে, তাগো মাঝেই না আবার কেউ। কথা শেষ না করে বড় চাচির দিকে তাকিয়ে বিদ্রুপ হাসল নাজির। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন, এই ছেলে কিনা। নাজির দারোগার দিকে হাত নাড়িয়ে বলল, আয়েন, হাঁটতে হাঁটতে কথা কই। সবার উদ্দেশ্যে আরো কিছু কথা বলে হাবিলদার দুজনকে নিয়ে দারোগা আগে আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মিস্ত্রি স্বামীকে ডাকল, এখনো তো খাননি কিছু, খেয়ে যান। আইয়া খামো। নওশাদ বিকালের দিকে খেতে যায় একটু। নওশাদ বিপরীতে কিছু বলল না, ইচ্ছে করলো ভাইয়ের সঙ্গে যেতে, কিন্তু বকবে বলে যেতে পারল না। মমিনুল শাহ ভাই ভাবের উদ্দেশ্যে বললেন, এই কামটা কি ঠিক হইল ভাইজান? তোমার শালারে বোঝাইও, বয়স তো কম হয় নাই, আমগো সম্মান নষ্ট করার পায়তারা করে। আর ভাবি আমনেরেও কই, এমনিতে তো দেওরের পোলা আর আমার পোলা কইয়া জান দেন, তাইলে আজ কি হইল? এইসব কইরা বিপদ ডেকে আইনেন না, লোকে জানলে মন্দ কইব। জোয়ানকালে তো আমগো কম বিপদে ফেলার নাই। স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন তিনি। আমিরুল শাহ নীরবে ত্যাগ করলেন স্থান। ফরিদা সেখানে দাঁড়িয়ে রইলেন। ইদানিং মাথা কাজ করছে না, কি যে হচ্ছে সব যেন ভাবনার বাইরে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুলিশদের মন থেকে সন্দেহ সরিয়ে সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলো নাজির। মিস্ত্রি এখনো ভাত নিয়ে তার অপেক্ষায় বসে আছে, তা দেখে সে হাসল। শব্দহীন হেঁটে সামনে এসে বসে পড়ল। মিস্ত্রি জিজ্ঞেস করল, কি বললো ওরা? এখনো আপনাকে সন্দেহ করছে? নাজির তার কপালের ক্ষতস্থানের দিকে তাকালো। ক্ষত শুকিয়ে গেছে, তবে দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, যা কান পরা দিছি করার তো কথা না। কিন্তু আপনার বড় চাচা চাচি, এমনকি ওই লোকের বাবাও তো সব জেনে গেছে। জানুক, তুমি চিন্তা করো না তো, কইছি না সব ভুলে যাও, প্রমাণ থাকলে তো কিছু করব। এখন খাও তাড়াতাড়ি। দুজনে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিল। মসজিদের মাইকে আসরের আজান শুনে ঘর থেকে বের হলো নাজির। সন্ধ্যা হলেই আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। নামাজ শেষে মসজিদের বাইরে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনেই হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সরিষা ক্ষেতের পার। চারিদিকে হলদে ফুল ফুটে আছে, কি সুন্দর যে দেখতে লাগছে। এবারেও ফলন ভালো। বলল, এই সপ্তাহে শস্য কাটতে শেষ করবো, লাভ মনে হয় ভালাই হইব। শুনেছি সরিষা ক্ষেতের জন্য নাকি জমি কিনবে। ভাবছিলাম কিনবো, কিন্তু না কইরা দিছি। কেন, টাকার সমস্যা? না, নিজেকে থাকতে অন্যের জমি টেহা নষ্ট কইরা কিনবো কেন? নিজেদের জমি? নাজির উত্তর দেয় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পরিশ্রমের ফসলের দিকে। নওশাদ ভাইয়ের হেয়ালি দেখে অস্থির হলো। আচমকা বলে উঠল, অনেক হয়েছে ভাই, এত অপেক্ষা আর ভালো লাগে না। ওরা আমাদের আর কোনো ক্ষতি করার আগে আমরাই চলো মেরে দিই। কারে? আমিরুল শাহ আর তার স্ত্রী। খাঁচার পাখি কখনো শিকার করতে দেখছস? কথাটা ঠিক বুঝতে পারল না নওশাদ। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। নাজির দুর্বুদ্ধ হাসে, খাঁচার পাখি হয় দুর্বল, সারাদিন যাই করুক, দিন শেষে খাঁচাই তাগো শেষ আশ্রয়স্থল। তাহলে শিকার করতে হয় বনের পাখি, তাগো নির্দিষ্ট কোনো ঠিকানা বা দুর্বলতা নাই। তারা এক জায়গায় থাকে না, নতুন ডাল আর মালের সন্ধানে পথহীন উইরা বেড়ায়। তারা হয় হিংস্র, চতুর। ভাইয়ের জটিল কথার অর্থদ্বার উদ্ধার করতে সময় লাগে নওশাদের। যখন বুঝতে পারে তখনই অবাক কণ্ঠে বলে, সিরাজুল্লাহ। অধরের হাসি আরো প্রশস্ত হয় নাজিরের। নওশাদের চোয়াল ততই শক্ত হয়। তাহলে আর অপেক্ষা কিসের? অপেক্ষা নতুন ধান ঘরে তোলার, কালবৈশাখী ঝড়ে সবকিছু ধ্বংস হওয়ার। ততদিন উড়ুক না হয়। এতদিন সবুরে মেওয়া ফলে সহ্য হচ্ছে না আমার। তাইলে আয়, একেবারে বড় পাখি আগে শিকার করি। বড় পাখি?
হ, ছোট পাখি যখন তখন ধরা যাইব, কিন্তু তাগরে রক্ষা করা মদত দেওয়া বড় পাখিরে সুযোগ বুঝা এক থাপ্পায় ধইরা আরেক থাপ্পায় কেল্লাফতে কইরা দিতে হইব, তাইলে ছোট পাখি বিচ্ছিন্ন হইয়া যাইব। কার কথা বলছো? আমগো প্রিয় চেয়ারম্যান আতা চাচা। নওশাদ চমকায়। মাথা ঠিক আছে? এত সহজ? সে রাজনীতি করে, ছেলে সাঙ্গাপাঙ্গাদের ডিঙিয়ে কাছে ঘেঁষাই তো অসম্ভব। যদি সম্ভবও হয় তবুও কিভাবে? উল্টে ধরা পড়ে যাব। তোর বুদ্ধিতে করলে ধরা পড়বি, কিন্তু আমার বুদ্ধি জটিল। নাজির শাহ প্রমাণ রেখা কাম করে না। নওশাদের দৃষ্টিতে কৌতূহল জামায়। কৌতূহল নাজির ভারী পছন্দ করে। বলল, গোলামের পুতে জানি কুন্দল করে। কয়দিন পর বড় সমাবেশ হইব। সমাবেশ মানে তো বুঝোসই, দলে দলে মারামারি। হ্যার বিরোধী নুরুজ্জামান পরপর 2 ইলেকশন হাইরা অবস্থা খারাপ। বেড়ার লগে ভিতরে ভিতরে ঝামেলা আছে। সুযোগ পাইলি টপকায়া দিব। আমগো কাম শুধু তারে সুযোগ করে দেওয়া। কেডাই জানবো বুদ্ধিকার? চেয়ারম্যানের লগে আমগো সম্পর্ক কত ভালা, মারলে একমাত্র লাভ বিপক্ষ দলের। নওশাদ অবাক হয়। বড় ভাইয়ের বুদ্ধি দেখে গর্বে বুক ভরে ওঠে। এত গভীর ভাবনা কখনো ভেবেছে বলে মনে পড়ে না তার। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 53 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 54। মাঘের অবসান ঘটিয়ে ফাগুন এসেছে ধরায়। গাছের জীর্ণ পাতারা ঝরে পড়ছে বাতাসের প্রখর হাওয়ায়। পুরনো পঞ্জিকা বদলে সূচনা ঘটেছে ইংরেজি নতুন বছরের। এখন সাল 1997। নাজির ভেবেছিল চেয়ারম্যান আতাউর রহমানকে দিয়েই তার প্রতিশোধের সূচনা ঘটাবে, কিন্তু কথায় আছে না, মানুষের চেয়ে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। গত মাসের কনকনে শীতে শহরে কোনো এক দলীয় সমাবেশ থেকে ফেরার পথে কয়েকজন কালো মুখোশধারী লোক মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আতাউর রহমান আর তার পুত্রকে কুপিয়ে জখম করেছে। ক্ষত গভীর। হাসপাতালে মাসখানেক পরে থেকে এখন বাড়িতে ফিরে বিছানার সঙ্গে সন্ধি বেঁধেছেন তিনি। ঠিকমতো হাঁটতে পারেন না, রগ নাকি ছিঁড়ে গিয়েছে। সোহেল হত্যা মামলাটাও নতুন কোনো মামলার নিচে চাপা পড়ে গিয়েছে। এখন আর পুলিশ তদন্ত করছে না। যতবার বড় ছেলেকে নিয়ে সিরাজউল্লাহ থানায় গিয়েছেন, ততবারই নানান অজুহাতে কর্তৃপক্ষ এড়িয়ে গিয়েছে তা। দেশীয় আইন তো এমনিতেই নড়বড়ে। জোয়ারের পানি শুকিয়ে যেতেই কর্দমাক্ত জমিতে সেচ দিয়ে রোপণ করা হয়েছে ধানের চারা। সেই চারা হাঁটু অবধি বড় হয়ে সবুজে ভরে উঠেছে দিক বিদিক। এবছর আর শীতের কুয়াশা গায়ে মেখে কাদা মারিয়ে ধান ক্ষেত করতে নামেনি নাজির। যা করার মিল্টন আর লতিফকে দিয়েই করিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে ভোরের আলো ফুটেছে। বেলা হতে এখনো বেশ দেরি। নাজির ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছে। হিমেল হাওয়ায় পরনের লুঙ্গি চাদর উঠছে। পাশে কারো উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। চেহারায় কৌতূহলের বদলে পূর্বের মতো গম্ভীরতা লেপ্টে আছে। জিজ্ঞেস করল, এত সকালে ঘুম শেষ? মিল্টন মৃদু হেসে প্রত্যুত্তরে বলল, হ ভাইজান, এখন একটু তাড়াতাড়ি উঠি। আজ গাছগুলো একটু কীটনাশক ছিটিয়ে দিস, মাঝখানের গাছে পোক ধরছে মনে হয়। আচ্ছা। কথা আর এগোয় না। নাজির থেমে যায়। আজকাল মেপে মেপে কম কথা বলে সে। মিল্টন যেন কিছুতেই আগের নাজিরের সাথে এই নাজিরের মিল খুঁজে পায় না। জিজ্ঞেস করল, হুনসি আপনার সম্বন্ধী নাকি বিয়া? হ, রুহুলের বিয়া। আজ মনে হয় মেহেন্দি, কাল গায়ে হলুদ। বেড়া মাইনছের এত কিছু করতে হইব কেন? আমি একদিনও যাই নাই। 2 দিন ধইরা ঘরের সিংহি হাউকাউ করতেছে। মিল্টন হাসে। নাজির তেরসা স্বরে বলে, খালি হাসিয়াইয়া তোমার? বিয়া করবি কবে? তোর লাইকা মুখলেসটা আটকাইয়া গেছে। বোনগুলারও তো বয়স হইছে। মাইনসে নজর কিন্তু ভালা না। আম্মাই কইলেও ঘরে বউ আইলে নাকি ননদগো দেখতে পারবো না। আমিও বউয়ের আঁচলের তলে গিয়া সংসারে খরচ দেব না, তাই আগে বইনগো বিয়া দিব। ওইদিকে যৌতুক ছাড়া কথা আগায় না। আমার কি যৌতুক দেওয়ার সামর্থ্য আছে ভাইজান? আগে মাইনসের পিছনে ঘুইরা ঘুইরা 5-4 মাস খাটতাম। এখন আপনার কাছে কাম করি, দিন আনি দিন খাই। সেই পয়সায় 7 জনের সংসার পেট চলে। আব্বা ভিটার একটু জমি ছাড়া কিছুই রেখা যায় নাই। আমি আর কি করবো? হতাশ হইস না, আল্লাহর ওপর ভরসা রাখ। খারাপ সময় আমিও পার কইরা আইছি। পরিশ্রমী মানুষেরা কখনো না খাইয়া থাকে না। রাজার ধনও একসময় ফুরাইয়া যায়। কার ভাগ্যে কি আছে আল্লাহ জানে। বাপ মা সব সন্তানের কথা চিন্তা কইরাই সিদ্ধান্ত নেয়। তাই তোর মায়ের ভরসায় থাকলে হইব না। ধন সম্পদের খোঁজ না কইরা বড়রার লেগে পরিশ্রমী সৎ কাউরে খোঁজ। আল্লাহ দিতে কতক্ষণ। হের পরে নিজে ঘরে বউ তোল, পরে বাকি বইনে গলেইয়া চিন্তা। মিল্টন শুধু মাথা নাড়ল। নাজির পুনরায় বলল,
ওই পাড়ার মেম্বরের মাইয়ার পেছনে সময় নষ্ট করে লাভ নাই। মেম্বরে তোর কাছে কখনো মাইয়া দিব না, ওই মাইয়াও কখনো তোর সংসার করতে পারবো না। এই ধরনের মাইয়া সোনার চামচ মুখে লইয়া জন্মায়। এই যে আমার জন, প্রথম প্রথম ইটের বড় দালান ছাইরা আমার মাটির ঘরে আইয়া আর থাকতে পারে না। গরমে অস্থির, কল চাপতে গেলে হাতে ঠোসা পড়ে। একটা কামও করতো না, খালি নাখরা করতো। কিন্তু আমার তো বাপ মা নাই, একলা মানুষ, তাই ধৈর্য ধৈর্য শিখাইয়া সংসার টিকাইছি। কথায় বিরতি টেনে বলল, পাত্রী দেখবো নাকি? মিল্টন লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আপনার ইচ্ছা ভাইজান। দাঁড়া, বর্ষাকালটা আইতে দে, ঘটকালি করতেছি। নওশাদ ভাইয়ের কি খবর? হ্যাঁ, আর বিয়ে করবো না? করবো না কেন? বিয়ে না করলে জীবন চলবো? ওর লাগেও মাইয়া দেখতেছি। হাতে কিছু কাম আছে, শেষ হইলেই ধৈরা দিয়ে দিমো। ক্ষেতের আইল পেরিয়ে হাটের দিকে হাঁটা ধরল নাজির। মিল্টন তার পিছু পিছু হাঁটছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নাজির বলল, আই দিহি বাজারে মন মতো মাছ পাই কিনা। এইবার শীতের মাঝে বউয়ের জ্বালায় রাইতে আর মাছ ধরতে বাইর হইতে পারি নাই। ভাবছিলাম বিয়ার পর বউরে চেঁচার উপরে রাখবো, কিন্তু নিজেই এখন ঝাড়ি খাই, চোখ রাঙ্গানিরে ডরাই। নাজির সারে এই কি অবস্থা? শেষ কথাটুকু নাজির বিড়বিড় করে বলল। মিল্টন কাঁপতে কাঁপতে হা করে তাকিয়ে রইল। শেষমেশ কিনা তার সাহসী ভাইজান ওই হাঁটুর বয়সী বউকে ভয় পায়। সকালে রান্না শেষ করে খেতে বসেছে মিস্ত্রি। আজ নাস্তা হিসেবে ভাত আর ডাল ভর্তা করেছে। ইদানিং দিনকাল তার ভালো যাচ্ছে না, শরীর খারাপ, হুটহাট গা গলিয়ে ওঠে, মাথা ঘোরায়। শিউলি দরজায় উকি দিয়ে বলল, ভর্তা করছো? আচমকা তাকে দেখে চমকে গেল মিস্ত্রি। মুখের খাবার গিলে বুকের মধ্যে থুতু ছিটিয়ে মাথা নাড়াল। ভাতের থালা নিয়ে ভেতরে ঢুকে তার সামনে বসে পড়ল শিউলি। বলল, আমার হরি রুডি আর লাউ আনছে, আমার আবার এসবে পোষায় না। দুঃখ ভাত আসিল, ওইগুলাই লইয়া এসে দাও দেহি একটু ভর্তা, মেলায় সুগন্ধ ছুটছে। ভর্তার বাটি এগিয়ে দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল মিস্ত্রি। শিউলি মেয়েটা বিথির বিপরীত স্বভাবের, বেশি কথা বলে, মিশুক প্রকৃতির মেয়ে। তবে মিস্ত্রির সঙ্গে তেমন একটা সখ্যতা তার নেই। এবারের কারোর সঙ্গেই মিস্ত্রি আগ বাড়িয়ে কথা বলে না। শিউলি বা মর্জিনা কিছু বললে বিপরীতে শুধু হা হো ছাড়া আর আগ্রহ দেখায় না। ফরিদা বিথি তাকে এড়িয়ে চলে। মাঝে মধ্যে চোখোচোখি হলে ঠোঁট নাড়িয়ে গালি অভিশাপ দেয় ফরিদা। পোড়ামরিচ পান্তা ভাতের ঢোলে ভর্তা দিয়ে মেখে খেতে খেতে শিউলি জিজ্ঞেস করল, তোমার জামাই কই, মানে আমার ভাসুর? ফজরের নামাজের পর বাড়ি থেকে বেরিয়েছে, কে জানে কোথায় গেছে। তোমার দেওর? নামাজ পড়ে এসে আবার মনে হয় ঘুমিয়েছে। হুনসি হ্যাঁ নাকি বউ গেছে গা। কে বলেছে? যায়নি, নিজে তালাক দিয়েছে। কেন? কারণ ছিল বলেই হয়তো। তুমি কি কম কথা কও? না তো। তাইলে এমন করে থাকো কেন? কারো লোকে কথা কও না, পাতা আনতেও যাও না, রান্ধো কি দিয়া? খড়ি আছে, উনি মিল্টন ভাইকে দিয়ে বাগান থেকে আনান, আর পাতা সবাই যা ঝাড়ু দিয়ে আনে তার থেকে অর্ধেক কামাই দিয়ে যায়। তোমারই তো আরামের সংসার, আর আমার ওনার সংসারের ব্যাপারে মন নাই, উদাসীন। কিছু কইলে কয় আমি কিছু জানি না, যা কও আর আমারে গিয়া কও। তোমার তো আরো ভালো, শ্বশুর শাশুড়ি স্বামী দুই দেওয়ার নিয়ে ভরা সংসার, কোনো চিন্তা নেই। মেয়েটা বেচায় খুশি হলো। তোমার বাপের বাড়ি কই? হুনসি এই গ্রামেই নাকি। শুনলে জিজ্ঞেস করছো কেন? ধুরু, তোমার লগে গপ্প কইরা মজা নাই। বয়সে যদিও আমার ছোট হইবা, তবে তুমি সুন্দর আছো। তুমিও। মেয়েটা লজ্জা পেল। মিস্ত্রি খাওয়া শেষে এটো থালা নিয়ে উঠে গেল। শিউলিও তার পিছু পিছু বের হলো। থালা ধুয়ে কলপার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল নাজিরের সাথে। তাকে দেখে দাঁত কপাটি বের করে নাজির হাসল। হাতের থলেটা দেখিয়ে বলল, মাছ আনছি। কি মাছ? কাজলি মাছ আর গলদা, বেশি না, 1 কেজি করে আনছি। আজ আমাদের দুজনের ও বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি রাজিও হয়েছিলেন। এখন এই মাছ কে কুটবে আর কে খাবে? রাগ করো কেন ময়না পাখি? আয়ো এক লোকে কাইতে ফেলাই। হাটে গিয়ে দেখি তাজা মাছ ফাল ফাটতাছে, তাই লই আইলাম। তোমার না বড় ইচ্ছা পছন্দ, আর নওশাদের পছন্দ কাজলি মাছ। খাবে কে? দুপুরে না খাইয়া যাইবাগা নাকি? বাকি যা থাকবো আমি আর নওশাদ মিল্লা খাইয়া ফেলবো। রান্নাঘরে ব্যাগটা রেখে চুলা থেকে ছাই ওঠাতে লাগলো নাজির। মিস্ত্রি থালাটা ঘরে রেখে এলো। শীতল কণ্ঠে বলল, আপনারও যাওয়ার কথা ছিল, আব্বা বলে দিয়েছে বউ ভাত পর্যন্ত ওখানে থাকতে। কাছে থেকে কাছে থাকতে হইব কেন? বিয়ার দিন বসেই যাবো। এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না সে। মেজাজ বিগড়ে গেল। রাগত স্বরে বলে উঠল, বাবার বাড়ির সবার সামনে আমায় ছোট না করলে আপনার শান্তি হয় না, তাই না?
বাকিদের স্বামীরা সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারলে আপনি কেন পারবেন না? আমায় বাহানা শেখান। নাজির চমকে তাকালো। এই মেয়ের সাহস আজকাল বেড়ে গিয়েছে, সাথে বেড়েছে রাগও। হুটহাট স্বামীকে রাগ দেখায়, চোখ রাঙায়। নাজির দীর্ঘশ্বাস ফেলে বালতির পানিতে হাত ধুয়ে এগিয়ে এলো। চাপা স্বরে বলল, কত বড় সাহস, স্বামীরই ধমকায়? পাপ হইব ময়না পাখি। আর আপনি যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, নিজের বউয়ের কথা শুনে না, তখন পাপ হয় না? এত বড় মিথ্যা অপবাদ! তোমার কথায় আমি উঠি আর বসি, সারাক্ষণ খেয়াল রাখি, সংসারে গাধার মতন খাটাই না, অসুখ হইলে রাইন্দা খাওয়াই। এই যে টেহা ভাঙ্গা গলদাইসা আনছি, বাপের বাড়ি যাইতে চাইলেও দেই। তোমার বইনে গো জিগাইও তো, হ্যাঁ গো জামাই এগুলা করে কিনা। সেইদিন সুজন ভাই কইল ফাহমিদার নাকি পোলাপাইন পেডে শুকাইয়া গেছে, হরি ঠিকঠাক খাইতে দেয় না, সারাক্ষণ কাম করায়, ডাক্তারের কাছে না লইয়া কবিরাজের কাছে লইয়া যায়, অথচ হের জামাই নাকি মাস্টার, যে ঘরের বউরে যত্ন নিতে পারে না, বউয়ের পক্ষে কথা কইতে পারে না, হ্যাঁ মাইনছের পোলাপাইনকে কি শিখায়? আমি তোমার লোকে কখনো এমন কিছু করছি বউ? কত আদর যত্ন কইরা পাইলা পয়সা বড় করতাছি, আর তুমি আমারে অপবাদ দেও? মিস্ত্রি দীর্ঘশ্বাস ফেলল। আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন, এসব অভিযোগ আমি করেছি? দেহ, তোমার আত্মীয় স্বজন আমার পছন্দ না। তোমগো বংশে তোমার বাপ চাচা আর সুজন তালেব ভাইরে ছাড়া বাকি একটারও বর্তমানে আমার সহ্য হয় না। এমনকি তোমার মা, নানা, মামাকেও না। প্রত্যেকবার কী সব প্রশ্ন করে, জমি জমা কতটুকু, গরু কয়টা, ছাগল কয়টা, কামাও কত, চাচাগুলোকে সম্পর্ক কেমন, ভাগে পাইছো কতটুকু, পোলাপাইন লইয়া ফেলাও, এত এত প্রশ্ন। আমার মুখ তো এমনিতেই ভালো না, ধৈর্য কম। তুমি কি চাও মুখের উপরে অপমান করে দেই? এমন ভান করছেন যেন করেননি। বড় দুলাভাইকে কি বলেছিলেন? কি কইছি? বাপের পুটকির তলায় মেমোও করি না, সব নিচে নিচে করি, আপনার থেকে বেশি কামাই। দমে গেল নাচের। তেহার বড়াই করতেছিল, তবে ভুল কিছু কই নাই, তোমার স্বামী হ্যাগো থেকে ধনী। বড় মামাকে কি বলেছিলেন? অন্যের কাছে কামলা খাটি না, আমি রাজা। ভুল কি কইছি? কইতাছিল আমরা শিক্ষিত বংশ, আমার বাপ সরকারি স্কুলের শিক্ষক আছিল, আমি কলেজের শিক্ষক, আমার পোলাইও হইব। কত বড় অপমান! আমি কি অশিক্ষিত? মাধ্যমিক শুধু দেই নাই, অমন বাপ দাদা থাকলে বাংলাদেশ পাশ করে ফেলাইতাম। আমার ভাই করছে না। মিস্ত্রি আর কথা বাড়ালো না। এই লোকের সঙ্গে কথা বলা মানে হাজারটা যুক্তি দিয়ে তাকে হারিয়ে দেবে, মাথা নষ্ট করবে। ঘরে যেতে যেতে বলল, খেতে আসুন, খাওয়া শেষে মাছ কাটবেন, ওসব আমি ধরবো না। কলপার থেকে হাত মুখ ধুয়ে নাজির চুপচাপ এসে খেয়ে নিল। তারপর মিস্ত্রিকে টেনে নিয়ে বসালো মাছ করতে। মুখে বললেও স্বামীকে দিয়ে মাছ আর কাটালো না মিস্ত্রি। এইটুকুনি কাজ এখন সে করতে পারে। শিউলি তাকে কাজ করতে দেখে নিজেও বটি নিয়ে এসে বসে পড়ল। কথার ফাঁকে ফাঁকে বেশি একটা সময় লাগলো না কাজ শেষ করতে। মাস্টার বাড়িতে আজ প্রচুর ব্যস্ততা। গত মাসেই ঘটক মারফত মেয়ে পছন্দ করে রুহুলের বিয়ে ঠিক করে এসেছিলেন বাড়ির গুরুজনেরা। সেই উপলক্ষে সপ্তাহখানেক শুধু চলেছে কেনাকাটা। উঠোনের এক পাশে একটি ক্যাদারায় বসে আছে পলি, মেক্সের উপর দিয়ে উঁচু পেট ভাসমান। পারুল এগিয়ে এসে ধমকে সুরে বলে উঠলেন, লাজ লজ্জার বালাই নাই, দেওর ভাসুরা বাড়িতে আছে, একটু পর পর বাইরে মানুষ যাতায়াত করতেছে, 7 মাসের পেট লইয়া এমনি ঘোরাফেরা করো কেন? লজ্জার কি আছে? পোলাপেন কি আর কারো হয় না? হ্যাঁ গো, বউ বুঝি পোয়াতি হইব না? পারুল চটে গেলেন। মেয়ের চাল চলন ভালো না, যার কারণে এই মেয়েকে পুত্রবধূ হিসেবে মোটেও পছন্দ ছিল না তার। নেহাত ছেলে জেদ ধরেছিল, স্বামীও বলেছিলেন বয়স কম, তাই এমন করে। তুমি না হয় একটু শিখাইয়া পড়াইয়া নিও, বড় হইলে ঠিক হইয়া যাবে। কোথায় আর ঠিক হইল? দেবর, ভাসুর, শ্বশুর কাউকে মানে না। হুটহাট শব্দ করে হেসে ওঠে। ঘোমটা ছাড়া সবার মাঝে গল্প করতে বসে পড়ে। এমন বেহায়াপনা তো এবারের মেয়েরাও করে না। দাঁতে দাঁত পিষে ধমকে সুরে পারুল বললেন, মুখের উপরে কথা কইলে ঘাড় ধুইরা বাপের বাড়ি পাঠাইয়া দিম। ভালা হরি পাইয়া সাপের 5 পা দেখছস? ঘরে যা, বেহাইয়া মাইয়া মানু। পলি উঠে দাঁড়ালো, যেতে যেতে মুখ বাঁকিয়ে বলল, ভালা না চাই, আমনে একটা দজ্জাল বেটি মানু। পারুল হতভম্ব হলেন, সত্যি সত্যি চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। দুপুরের রান্না শেষে মিস্ত্রি গোসলে গেল। নাজির নওশাদের গোসল আগেই শেষ। ভাবির মুখোমুখি তেমন একটা হয় না নওশাদ। কখনো চোখোচোখি হয়ে গেলে সৌজন্যতার খাতিরে যতটুকু বলার বলে। ক্ষুধা লাগলে নিজে এসে খাবার বেড়ে খায়, আজও তাই করল। দুপুরের খাবার খেতে বসেছে সে। বেলা অবধি ঘুমানোয় নাস্তা করা হয়নি। নাজির এসে তার সামনে বসল, নিজ দায়িত্বে পাতে তুলে দিল আরো 2 টুকরো মাছ। সতর্ক কণ্ঠে বলল, তোর ভাবি আজ বাপের বাড়ি যাইব, সপ্তাহখানেক তো থাকবই। হ্যাঁ, রুহুল ভাইয়ের বিয়ে, নজরুল চাচা আমায়ও দাওয়াত দিয়েছেন।
আয় পরিকল্পনা বদলাইয়া কাল রাইটটা কামে লাগাই। খাওয়া থেমে গেল নওশাদের। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। নাজির সামান্য হেসে বলল, জমির ধানগুলো হাঁটু সমান লম্বা হয়েছে, লাশ পুতলে জানবো কেডায়। নওশাদ চমকে ওঠে। ভাইয়ের মনে যে কখন কে চলে সে বুঝতে পারে না। নিজেই তাড়াহুড়া করতে নিষেধ করলো, কত ফোন দিয়ে আটলো, অথচ নিজে এখন হুট করে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিচ্ছে। নাজিরে তার কৌতূহল দমাতে বলল, শালারে দেখলেই গায়ে আগুন ধরে, মন চায় যা যন্ত্রণা মাইরে দিছে তার দ্বিগুণ ফিরাইয়া দেই। কম হারাম তো করে নাই, পোলা হারাইয়া এখন মানুষের সহানুভূতি আদায় করতেছে, তলে তলে প্রতিশোধ নেওয়ারও পায়তারা করতেছে। শত্রুকে বেশি সময় দেওয়া বিপজ্জনক। তাই বলে কাল 2 দিন পর পর তোমার পরিকল্পনা বদলায়? কেউ সন্দেহ করতে পারবো না। সেই দিনের মতো প্রমাণও থাকবো না। রাইতে ফেরার তারা নাই। কেউ জিগাইলে কমো শ্বশুরবাড়ির বিয়েতে আসিলাম। নওশাদের পছন্দ হলো বুদ্ধিটা। খেতে খেতে জিজ্ঞেস করল, কিভাবে কি করবে বিস্তারিত বলো। পরে কমু না হয়, তোর ভাবিরে আগে দিয়ে আসি। মিস্ত্রির আগমনে ওখানে 2 ভাইয়ের আলোচনার সমাপ্তি হলো। নওশাদ দ্রুত খাওয়া শেষ করে চলে গেল। দুপুরের খাওয়া শেষে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নাজির। মিস্ত্রি বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি আপনার? শুয়েছেন কেন? যাব না আমরা? এমন করতেছো যেন তোমার বাপের বাড়ি পদ্ম নদীর ওই পার, যাইতে যাইতে সারা রাত লাগবো। আয়ো, আমারে জড়াইয়া ধরে একটু আরাম করো, আবার কবে না কবে ধরতে পারবা। তার কথায় তাকে ফিরিয়ে দিল মিস্ত্রি। এমন ভান করছেন যেন পদ্ম নদীর ওই পার আপনার শ্বশুরবাড়ি, বউকে বহু বছর ধরে দেখতে পারবেন না। নাজির হেসে ফেলল। তাকে টেনে বিছানায় ফেলে জড়িয়ে ধরে বলল, আমার বউটা মেলা বড় হইয়া গেছে, একটা কথাও মাটিত পড়তে দেয় না। আপনার থেকে তো শেখা। আর কিছু শিখো নাই? আদর্শ আর কিছু শিখো নাই? না। চেপে ধরে গলায় মুখ গুজল নাজির। গম্ভীর স্বরে বলল, বিয়ে বাড়িতে পরিচিত অপরিচিত অনেক মানুষ থাকবো, কেউ ডাকলে একলা একলা যাইবা না, কাউরে কাছে ঘেঁষতে দিবা না। আগে কি হয়েছে মনে আছে তো? মামা তো চাচাতো ভাইয়ের ডাকলেও যাইবা না, নিজের ভাই ছাড়া বাকি সবার থেকে বিপদের আশঙ্কা আছে। আচ্ছা। দুলা ভাই বেয়াইগুলো গিয়েও কথা কওয়ার দরকার নাই, গায়ে হলুদে বরাত যাওয়ার প্রয়োজন নাই। বললেই হলো, কেন যাব না? সুজন ভাইয়ের সময় আমি অনেক ছোট ছিলাম, তালেব ভাইয়ের সময় ছোট ভাইজান হাত ধরে রেখেছিল, এবার বড় হয়েছি, তাই যেতেই হবে, সাথে আপনিও যাবেন। প্রত্যুত্তর করল না নাজির, নইলে এই মেয়ের বায়না আরো বাড়বে। চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করল। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 54 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 55। শুনশান রাতের অন্ধকার রাস্তা, সবুজ ঘাসের ফাঁকে ক্ষণে ক্ষণে 2-1টা জোনাক পোকা জ্বলে ওঠে। দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছে। গা ছমছমে পরিবেশ। চায়ের দোকানে আড্ডা শেষে টর্চ লাইট হাতে ধান ক্ষেতের সরু আইল ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন সিরাজুল্লাহ। হঠাৎ কৃত্রিম আলোর সামনে কিছু একটা নড়ে উঠতেই থমকে দাঁড়ালেন তিনি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছুড়ে দিলেন প্রশ্ন, কেডারে? মামু, আমি আমনেগো নাজির। গুটগুটে অন্ধকারে আলোটা নাজিরের মুখের উপরে এসে পড়ায় সিরাজুল্লাহর মুখভঙ্গি বোঝা গেল না। তবে লোকটা যে অবাক হয়েছে তা তার কম্পিত হাত দেখে ঠিকই আন্দাজ করা গেল। টর্চের আলো একবার নাজিরের মুখে, একবার পাশের ধান খেতে ঘুরে বেড়ায়। তারপর কম্পিত কণ্ঠ থেকে বেরিয়ে আসে প্রশ্ন, তুই এনে কি করস? কয়েক কদম এগিয়ে এলো নাজির, হেসে বলল, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই আইয়া পড়লাম। এখন আর আমগমিহে যান না কেন মামু? টর্চ লাইট চারপাশে ঘুরিয়ে কাউকে খুঁজলেন হয়তো সিরাজুল্লাহ। চাদরটা টেনে শরীরে জড়িয়ে নিয়ে একটু পিছিয়ে যেতেই পিঠ ঠেকে গেল কিছুর সঙ্গে। মুহূর্তেই লাফিয়ে উঠলেন তিনি। মুখ দিয়ে আওয়াজ বেরোনোর আগেই দড়ির মতো শক্ত করে কিছু গলায় পেঁচিয়ে ধরল কেউ। দুর্বল হাত থেকে সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা পড়ে গেল কাতায়। 2 হাতে ফাঁস টানতে টানতে গোঙাতে লাগলেন সিরাজুল্লাহ। কাদায় মাখামাখি টর্চ তুলে নিল নাজির। লোকটার গায়ের চাদরেই লাইটটা মুছতে মুছতে বলল, আহা নওশাদ, মামুরে কষ্ট দিতেছস কেন? মায়ের মইরা যাইব তো, খালি মুখটা বাদ, আমি হাত পা বাঁধতাছি। নওশাদের চোখে মুখে তীব্র আক্রোশ। হাতের নীল রগগুলো ফর্সা চামড়া বেদ করে যেন চোখে পড়ছে। গামছাটা গলা থেকে আলগা করতেই খুক খুক করে কাশতে লাগলেন সিরাজুল্লাহ। কিছুক্ষণ আগেই শ্বাস আটকে গিয়েছিল, আর একটু দেরি হলে হয়তো শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যেত এতক্ষণে। বার কয়েক কাশতে নির্দয়ের মতো সেই গামছাটা এবার শক্ত করে তার মুখে বেঁধে ফেলল নওশাদ।
কথা বলতে না পেরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলেন লোকটা, কিন্তু সেই প্রাণপণ চেষ্টাও একসময় ব্যর্থতায় রূপ নিল। পকেট থেকে পাটের দড়ি বের করে নাজির চুপচাপ তার হাত পা বেঁধে ফেলল। তারপর চারপাশে একবার সতর্ক চোখে দেখে দুই ভাই মিলে জমির আল ধরে লোকটাকে ধরাধরি করে নিয়ে গেল ধান মিলে। নাজিরের ধান মিলটা বাজারে যাওয়ার শুরুতেই। পেছনে ধান ক্ষেত, পাশে বিশাল একটি মাঠ, সামনের রাস্তার ওপাশে কাঁচা জমির বাজার। সন্ধ্যার পর এই দিকটা একেবারে নিরিবিলিই থাকে। ঘড়ির কাঁটায় রাত 8:30। খুব সাবধানে মিলের তালা খুলে লোকটাকে ভেতরে নিয়ে মেঝেতে ফেলে শাটার আটকে দিল নাজির। গুদামজাত ধানগুলো বিক্রি হয়ে গিয়েছে, ভেতরটা আপাতত খালি। বৈশাখীলে ব্যবসা আবার রমরমা চলবে। টেবিল থেকে কেরোসিনের বোতল এনে তেল ঢেলে কুপিতে জ্বালিয়ে অন্ধকার গুছিয়ে দিল নাজির। নওশাদ লোকটাকে টেনে তুলে দেয়ালে হেলান দিয়ে বসাল। বড় ভাইয়ের ইশারায় খুলে দিল মুখের বাঁধন। সিরাজুল্লাহ জোরে জোরে শ্বাস ফেললেন। সাহসী চোখ জোড়ায় আজ ভয় আর আতঙ্ক খেলা করছে। উত্তেজিত কণ্ঠে বললেন, তোরা আমারে কই আনছস? সেটা কি করতে চাইতেছস? আমারে বাছস কেন? খোল কইতেছি, ভালো হইব না কইয়া দিলাম। নওশাদ নিজের রাগ আর সংবরণ করতে পারল না। দেহের সর্বশক্তি দিয়ে নাকে মুখে বসিয়ে দিল এক প্রকাণ্ড ঘুষি। বয়স্ক সিরাজুল্লাহ তাল সামলাতে না পেরে মেঝেতে হেলে পড়লেন। শ্বাসবোধ হয়ে বুকে আটকে গেল। নাক দিয়ে গলগল করে বের হতে লাগলো রক্ত। নাজের ছুটে এসে হাঁটু মুড়ে সামনে বসে পড়ল। এক হাত পিঠে রেখে অপর হাতে বুকে বালিশ করতে করতে মেছে রাগ দেখিয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, এটা কোনো কাম করলি তুই? মুরব্বী মানুষের সম্মান করতে জানোস না? দিন দিন বেয়াদব হয়ে যাইতেছস। তারপর কথার ধরন বদলে নরম স্বরে বলল, আপনার ঠিক আছেন তো মামু? কিছু মনে করেন না, পোলাটায় আপনার শিখে পাইছে, এখন আর বড় গো সম্মান করতে জানে না। সিরাজুল্লার কণ্ঠে ব্যথা আর রাগ মিশে গেল। কি চাস তোরা? আমার পোলাটারে আমার থেকে কায়রা নিয়েও শান্তি পাস নাই? কেন করতাছো সেই সব? কি করছি আমি? কি করছে আমার পোলায়? নওশাদ লোকটার কুচকে যাওয়া গাল দুটো চেপে ধরে রাগে ফুসতে ফুসতে বলল, কি করছস জানোস না? ভালো মানুষ সাজস? এবার আর নাজির তাকে বাধা দিল না। দুই হাত হাঁটুতে রেখে আরাম করে মেঝেতে বসল। চমৎকার করে হেসে বলল, আপনার পোলারে প্রথম কোপটা কাটাই দিছিল জানেন? আমার বউয়ে, একবারে বুক বরাবর। কি নিশানা তার! রামদা আমি সপ্তাহখানেক আগে ধার দিছিলাম, তাই এক কোপেই কেল্লা ফতে। আমি যখন বাড়িতে ফিরলাম তখনও প্রাণ যায় নাই। গোলামের পুতের কই মাছের যান আমার পা ধইরা বাঁচার আকতি করল। শেষমেশ বাধ্য হইয়াই গলা বরাবর ঢুকাইয়া দিলাম রামদা। রক্তগুলা ফুটন্ত গরম পানির মতো কেমনে যে বুদবুদ করে উঠল। উফ, আপনারা যদি দেখাইতে পারতাম! দেখাইলেই হয়তো বিপদ হইতো, পুলিশের কাছে আবার কইয়া দিতেন। যাই হোক, লাশ গুম করতে কাটায় সাহায্য করছিল জানেন? আমার শ্বশুরে। এক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল সিরাজুল্লাহর সারা দেহ। ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন নাজিরের মুখের দিকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তা দেখে নাজির মহা খুশি। মজার কোনো কৌতুক শুনলে বাচ্চারা যেমন খুশি হয় ঠিক তেমন। ঠোঁটে পৈশাচিক হাসি নিয়ে বলতে লাগল, মিস্ত্রি হোক মাস্টার বাড়ির মাইয়া, বউ তো আমারই, নাজির সার বউ। আমি এই জীবনে ভরসা করার মতো কাউরে পাই নাই। কেউ আমার মাথায় একটু হাত রাখে নাই। কেমন আছি জিগাই নাই। কেন জিগাই নাই? আমনি গো লাইগাই তো জিগাই নাই। অথচ বিয়ার পর আমার জীবন বদলাই গেল। ওইটুকুনি মাইয়া আমারে বুঝাইল নাজির আর একলা না, নাজিরের লাইগে অপেক্ষা করার যত্ন করার মানুষ আছে। আমনেকে তো তাও সহ্য হইল না। আমনের পোলারে আমি সাবধান করছিলাম না, তাইলে শুনল না কেন? আমার অনুপস্থিতিতে আমার বউয়ের ঘরে ঢোকার সাহস পাইল কই? আমি কতবার আমনেকে কইছিলাম আমি সুবহান আলী সানা, তবুও ভুলটা করলেনি। এইটা হইল তার ফল। আমনের পোলা আমনের লোভে মরছে। হাওয়া করে কেঁদে উঠলেন সিরাজুল্লাহ। নাজের মুগ্ধ চোখে সেই কান্না দেখে বলে উঠল, সিরাজুল্লাহ তাইলে কাঁদতে পারে? দেওয়ার মতো কোনো উত্তর পেল না তিনি। নাজের ইশারা করতে নওশাদ উঠে গেল। মেশিনের নিচ থেকে নিয়ে এলো একটি হাতুড়ি। নাজের ফিসফিস করে বলল, এইবার আমনের পালা মামু। আমনের পোলারে সহজ মৃত্যু দিলেও আমনেরা দিব কঠিন মৃত্যু। এই হাতেই আমার মায়েরে শুয়েছিলেন না? এই হাত দিয়ে আমার আব্বার জিভ কাটছিলেন, ল্যাংড়া বানাইছিলেন। এই মুখে আমার মায়েরে লইয়া কুৎসিত মন্তব্য করছিলেন। আর এই ধন দিয়া। থামলো নাজের। সিরাজুল্লাহর কান্না থেমে গেল। আতঙ্কিত চোখে তাকিয়ে অনেক কষ্টে জিহ্বা নাড়িয়ে বললেন, নাজির তুই? সব জানি, সোহেল রে মারার আগে থেকে জানি। সত্য কখনো চাপাই রাখা যায় না, মানেন তো?
ভয়ে কুকড়ে উঠলেন সিরাজউল্লাহ। আকতি মিনতি করে বললেন, হন নাজির, বাপ আমার, আমি কখনো তোর কোনো ক্ষতি করছি? কে কইছে এইসব? সব মিছা কথা। যা করছে তোর দুই চাচা আর আমার বইনে মিল্লা করছে। আমি নির্দোষ, আমারে সাইরে দে বাপ। নওশাদ, ওরে বোঝা, আমারে মারলে তোরা নিস্তার পাইবি, জালে বসতে হইব না। আমারে তোরা সাইরে দে, আমি কাউরে কিচ্ছু কমু না। বাঁচলে তো কাউরে কিছু কইবেন। দুটো খুন তো আপনারাও করছিলেন, সাথে করছেন একজন স্ত্রী একজন মাকে ধর্ষণ। কই, আপনাদের তো কিছু হয়নি, বরং মাথা উঁচু করে দীর্ঘ বছর পৃথিবীতে ঘুরে বেড়াইছেন। সব আইন শুধু আপনাদের বেলা। নওশাদ ব্যঙ্গ করে বলল। নাজির আর কথা বলার সুযোগ দিল না। নির্বাচনের মিটিং মিছিল চলছে। দীর্ঘক্ষণ লোকচক্ষুর আড়ালে থাকলে কেউ সন্দেহ করতে পারে। তার উপর হলুদ নিয়ে মেয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, মনে হয় না যেতে পারবে। মিস্ত্রি আজ ভালোই চড়বে তার উপর। লোকটার পা থেকে বাঁধন খুলে পরনের লুঙ্গিটাও একটানে খুলে ফেলল নাজির। উলঙ্গ দেহে তাকিয়ে বলল, ধন থাকতেই সবসময় সব জায়গায় ব্যবহার করতে নাই মামু, আইস আপনারা তাই বুঝামো। চোয়াল শক্ত হয়ে গেল নাজিরের। কামারের মতো দক্ষ শক্ত হাতে হাতুড়ি চালিয়ে দিল লোকটার গোপনাঙ্গে। ব্যথায় চিৎকার করে উঠলেন সিরাজউল্লাহ। পা দুটো মেঝেতে ঘষে খিঁচুনি দিতে লাগলেন। তৎক্ষণাৎ নাজুক স্থান থেকে বেরিয়ে এলো রক্ত। নাজির ধীরে ঘাড় ঘুরিয়ে নওশাদের দিকে তাকালো, জিজ্ঞেস করল, দিবি নাকি একটা বাড়ি? এই দিনের লাইগা তো কম অপেক্ষা করস নাই। রক্তের গন্ধ ছুটে এলো নওশাদের নাকে। রংটা খুব করে যেন তাকে টানছে। ধীর পায়ে এগিয়ে এলো সে। নাজির সরে গেল। সারাশি এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, বিচি বরাবর দিছি, বেশিক্ষণ মনে হয় না বাঁচব। ধর সব কয়টা আঙুল তুল্লা ফেলাম। বাঁচার আহাজারি আমগো বাপ মাও করছিল, হুনছিল হেরা, যন্ত্রণার কারে কয় বুঝাইয়া দে। সারাশিটা হাতে নিয়ে বসে পড়ল নৌসাদ। এতক্ষণ ধরে শরীরে টকবক করতে থাকা রাগ হালকা হয়েছে বোধহয়। কপালে জমেছে ঘাম, হাত খানিক কাঁপল। কখনো কারো গায়ে হাত না তোলা ছেলেটা আজ কারো আঙুল কাটবে? শুকনো ঢুক গেলে ভাইয়ের দিকে তাকালো সে। নাজির বুঝল তা। শক্ত করে হাতটা ধরে বলল, প্রতিশোধের নেশায় এসবের কাছে তুচ্ছ। আমরা জাগলাইকে এতিম হয়েছি, তাগো মধ্যে এই লোকও একজন। সব নষ্টের মূল এই অমানুষটা। এই অমানুষটাই আমাকে মায়ের নির্যাতন করছে, খুন কইরা মিথ্যা অপবাদ ছড়াইছে। এমনি এমনি সাইরা দিবি? আচানক পূর্বের সেই ঘৃণা প্রতিশোধের নেশা শক্তি হয়ে ফিরে এলো নওশাদের দেহে। সব দুর্বলতা ভয় দূরে ঠেলে দিয়ে নিষ্ঠুরের মতো এক এক করে তুলে ফেলল নরকের কীটের ন্যায় অমানুষটার দুই হাতের 10টা আঙুল। তার হাহাকার চিৎকার মৃত্যু যন্ত্রণা যেন নাজিরের বুকটা ভরিয়ে দিল। প্রতিশোধে এত আনন্দ কেন? নিস্তব্ধ নিশীথে সেই আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছালো না। আকতি মিনতি করেও সিরাজউল্লাহ বাঁচতে পারলেন না। কি কঠিন সে মৃত্যু! একেবারের জন্য কি সেই দিনের কথা ভেবে লোকটার আফসোস হয়েছিল? উপলব্ধি করতে পেরেছিল নাসরিনের যন্ত্রণা। সেই সুযোগ বোধহয় নাজির তাকে দেয়নি। অন্তত সুবহান আলী শাহর তুলনায় সহজে ছিল তার মৃত্যু। বয়স্ক খুনি লোকটার ওপর নির্মম সব অত্যাচার চালিয়ে ধান ভানার মেশিনে ধীরে ধীরে দেহখানা ঢুকিয়ে দিল দুই ভাই। আস্ত এক দেহ কিছু মুহূর্তে পিষে গেল, হয়ে গেল খণ্ড বিখণ্ড। মাথার খুলি থেকে মগজ বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা। নওশাদ তা দেখে এক পর্যায়ে বমি করে দিল। নাজিরেরও গা গুলিয়ে উঠল। গামছা দিয়ে নাক মুখ বেঁধে সেসব আলাদা আলাদা বস্তায় ভরে বলল, এবার এগুলো গুম করার পালা। নদীত ফালাইয়া দিমু নাকি ধান খেতে পুঁততে দিমু? দুইটার মধ্যে ঝুঁকি। হাড় চলা নদীতে ভাসিয়ে দেই, আর মাংস শালবনে ফেলে দিয়ে আসি। রাতের আধারে জন্তু জানোয়ার খেয়ে ফেলবে, কেউ সন্দেহ করবে না। বুদ্ধিটা নাজিরের পছন্দ হলো। মেঝে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধীরে ধীরে শাটার তুলে চারপাশ একবার দেখে নওশাদকে ইশারা করল। বস্তাটা ধরে ওই অন্ধকারেই খুব নিখুঁতভাবে দুই ভাই মিলে চিরজীবনের জন্য মিটিয়ে ফেলল সিরাজউল্লাহর অস্তিত্ব। হাড়গুলো ফেলতে গিয়ে ঘাটায় দেখা মিলল ট্রলারের। হারিকেনের আলোয় পরিচিত এক মুখ স্পষ্ট হলো। একটি চেয়ারে বসে সবকিছু তদারকি করছে সামিউল। কিছুক্ষণ বাদে ভেতর থেকে বেরিয়ে এলো পারভেজ। নাজির নওশাদের উদ্দেশ্যে বলল, ব্যাগটা আমার হাতে দে, তুই গিয়া বরং মেশিনটা পরিষ্কার করে ফেলা। মিল্টন দেখলে সমস্যা, ভালা কইরা পরিষ্কার করিস। একটা প্রমাণ যদি থাকে তাইলে কিন্তু সব শেষ নওশাদ। চিন্তা করো না, সব সামলে নেব। টিউবওয়েলে যাইস না, পেছনের ক্ষেত থেকে পানি আনিস, বালতি মিলিয়ে রাখা আছে। নওশাদ চলে যাচ্ছিল। নাজির আবার তাকে ডাকল,
শার্টে লক তো রাইগা আছে, দিয়েছে এটা বস্তার লকে পুরাইয়া দিমো। বাধ্য ছেলের মতো পরনের শার্টটা নওশাদ খুলে দিল। নিচে সাদা গেঞ্জি থাকায় যা রক্ষে। নাজির বলল, লুঙ্গিতেও লাইগা আছে। মিলের ঘরে প্যান্ট গেঞ্জি রাখা, বদলাইয়া এই লুঙ্গি চালায়া দিস। কাম শেষ হইলে চাবি লইয়া সোজা বাইর যাইবি। নওশাদ মাথা নাড়িয়ে আবারও বাজারের দিকে চলে গেল। নাজির চুপচাপ সেইখানেই ট্রলার ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। মিলে এসে তালা খুলে প্রথমে নওশাদ খ্যাত থেকে বালতি দিয়ে পানি এনে মেশিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করল, সাথে আবার পরিষ্কার করলো পুরো মেঝে। বিকেলেই বোধহয় কেউ সেচ দিয়েছিল জমিতে, তাই পানির অভাব নেই। এখানে আলাদা একটা ঘর রয়েছে, যেখানে কাঠের আলনা আর ছোট্ট একটা চৌকি রয়েছে। পরনের লুঙ্গি বদলে বাংলা প্যান্ট পরল সে। প্যান্টটা নাজিরের, তাই ভালো করে ফিট হয়ে গেল কোমরে। পেছনের জানালা খুলে কেরোসিন তেল ঢেলে পোশাক দুটো জ্বালিয়ে দিল নওশাদ। যতক্ষণ না তা পুড়ে ছাই হলো ততক্ষণ সেখানেই বসে রইল। তারপর সেই ছাই ঝাড়ুর সাহায্যে তুলে জানালা দিয়ে ফেলে দিল বাইরে। সব কাজ শেষ করে কপি হাতে শাটার তুলে বের হতে চমকে উঠল সে। বুকে থুতু ছিটিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি কে? গলার মালাটা এক হাতে জপছেন লোকটা, অপর হাতে ধরা হারিকেন। সন্দেহ নিয়ে ভেতরের দিকে উঁকি মেরে বললেন, আমি হারাধন, বাজারে টহল দেই। কিছুক্ষণ আগে ভেতরে জানি কি এর আওয়াজ শুনলাম, তাই দাঁড়াইছি। রাইতের বেলা সবকিছুই তো বন্ধ থাকে। নওশাদ দ্রুত শাটার নামিয়ে তালা লাগাতে লাগাতে বলল, বাজারে আবার পাহারা দেওয়া কবে থেকে শুরু হলো? ডাকাতের উৎপাতে আমরাই দায়িত্ব লইয়া শুরু করছি। তুমি কেডা? নাজির আমার বড় ভাই। ভাই একটা কাজে পাঠিয়েছে। বড় তালাটা নষ্ট হয়ে যাওয়ায় ছোট তালাটাই এতদিন লাগানো ছিল। কেউ আবার তালা ভেঙে ফেললে, তাই তালা সারিয়ে সোজা এখানে চলে এলাম। অন্ধকারে পা লেগে হাতুড়িটা নিচে পড়ে গিয়েছিল, তার শব্দই হয়তো পেয়েছেন। হারাধনের মুখমণ্ডল থেকে সন্দেহ সরেছে। নাজিরকে এই বাজারে চেনে না এমন কে আছে? হেসে বলল, ও, আমি ভাবলাম কেডা না কাডা। তোমার কথা নাজির অনেক কইছে। সময় সুযোগ পাইলে দিনের বেলায় একদিন আইও, চা খাইতে খাইতে অনেক গপ্প করম। আচ্ছা, আজ তাহলে আসি, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাইও। ভয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করল নওশাদ। ওদিকে ট্রলার ছাড়তেই নাজির ব্যাগ থেকে সব হাড়গোড় মাছের খাবারের মতো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল চিলাই নদীর পানিতে। সাথে ফেলল টর্চ লাইটটাও। তারপর নিরিবিলি স্থানে পরনের শার্ট লুঙ্গি সহ বস্তাও পুড়িয়ে দিল। বাড়ি থেকে বের হওয়ার সময় লুঙ্গির নিচে বাংলা প্যান্ট আর শার্টের নিচে অন্য আরেকটি শার্ট পরে বেরিয়েছিল ছেলেটা। এ তো আর নতুন অভিজ্ঞতা নয়। রাত বাজে 9:45। মেয়ের বাড়িতে হলুদ দিয়ে ছেলেমেয়েরা বাড়িতে ফিরে এসেছে। বড় ফুফুর স্বামী ইকরাম হোসেন উঠোনের মাঝখানে একটি চেয়ারে ধপাস করে বসে পড়লেন। দৌড়াতে থাকা সুজাতাকে ডেকে বললেন, তোর দাদাই কই, ডাক্তারে। সুজাতা দাদার কান পর্যন্ত সে কথা পৌঁছে দিয়ে আবারও খেলতে মেতে উঠল। দুলা ভাইয়ের ডাকেও নজরুল আলম এলেন না। ইকরাম হোসেন নারাজ হলেন এতে। অদূরে দাঁড়িয়ে থাকা সুজনকে দেখে ডাকলেন, সুজন। প্রবীণ আত্মীয়দের সঙ্গে কথা বলছে সুজন। পাশেই দাঁড়িয়ে আছে নাজির আর রুহুল। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটাকে জোর করে নিজেদের কাছে দাঁড় করিয়ে রেখেছে তারা। ফুফার ডাকে পেছন ফিরে তাকালো সুজন। বিড়বিড় করে বলল, ওই যে ডাক পড়েছে। প্রত্যেক বিয়াতে এই বেটা ঝামেলা করে, আব্বার কানে গেলে নির্ঘাত কাজে লাগবো। ফুফার কাছে এসে দাঁড়ালো সে, হেসে বলল, সব ঠিকঠাক তো ফুফা? বাড়ির বড় পোলা তো, তাই একটু ব্যস্ততা যাইতেছে। ইকরাম হোসেন 2 হাত বুকে গুজে নারাজ কণ্ঠে বললেন, কিচ্ছু ঠিক না। তোমার আব্বারে সেই কখন ডাকলাম, কিন্তু আইলই না। আমারে কি এড়াইয়া চলতেছে? আমার কি মান সম্মান নাই? কি যে কন্যা ফুফা, আব্বার কম কাম। পোলার বিয়া, সব দিক কেমনে সামলাইব কন? তার উপর আব্বাই এখন দাদির ঘরে। দাদি কি এর লাইগা জানি ডাকছে আমারে, আর তালেবরে কইছে আপনাকে যত্নতি করতে। কি পরিবারের ভাইয়ের বিয়ে ঠিক করছো? অতিথি আপ্যায়ন কেমনে করতে হয় জানে না। এই যে আমি গেলাম, কেউ আইয়া একটা কথা পর্যন্ত কইল না। আয়োজনও খারাপ। পাতলা ডাইলের মতো খিচুড়ি রাঁধছে, না হয়েছে ঝাল, না হয়েছে লবণ। নর্তকী বংশ। ওই বাড়ির মাইয়া এই বাড়িতে আইয়া কি এর সংসার করব? আমি হইলে এতক্ষণে বিয়ে ভাঙ্গা দিতাম। কি বলবে বুঝতে পারল না সুজন। 3 ফুফার মধ্যে সবচেয়ে জাঁচেল আর না কুচে হচ্ছে বড়জন। কিছু বললেই তালকে তিল করতে ওস্তাদ। শ্বশুর বাড়িতে হওয়া প্রত্যেক অনুষ্ঠানে ত্রুটি খুঁজতে ব্যস্ত। তাকে চুপ থাকতে দেখে মুখ বাঁকালেন ইকরাম হোসেন। অদূরে সবার সঙ্গে হেসে কথা বলতে থাকা নাজিরকে দেখে বিরক্তি নিয়ে বললেন,
তোর চাচাই এই কেমন পোলার লগে মাইয়া বিয়ে দিছে, শ্বশুরবাড়ির প্রতি কোনো দায়িত্ব নাই। মাত্র সাহেব সাইসে আইছে, আইয়া একটু দেখা সাক্ষাৎ কইরা সালামও দেয় নাই। 1 নম্বরের বেয়াদব। দীর্ঘশ্বাস ফেললে সুজন বলল, দাদা জানে দিছে। দাদা জানের সবচেয়ে প্রিয় নাচ জামাই আসিল। আপনার লগে তো মনে হয় আগে পরিচয় হয় নাই, তাই হয়তো চিনে না। মানে কেন চিনে না? এইটা কি তোকে দায়িত্ব আসিল না? কয়দিন আগেও না একবার কথা হইল। আমি ডাইকে আনতাছি, আপনি বহেন। গোসল করার পরেও রুহুলের মুখটা হলুদ হয়ে আছে। ভিড় কমতে গামছা দিয়ে ডলতে ডলতে বলল, সবাই বরাত গেছে, তুই যাস নাই কেন? কই আসলি এতক্ষণ? কাজ ছেড়ে পাশের এক টিউবওয়েলের থেকে হাত মুখ ধুয়েই এখানে চলে এসেছে নাজের। খুব ক্লান্ত লাগছে তার, ভেতরটা কাঁপছে, একটু বিশ্রাম চাইছে শরীর। গোসল করতে পারলে হয়তো আরো ভালো লাগতো। গা ঘিন ঘিন করছে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আসার পরেও কেউ স্বাভাবিক থাকতে পারে? অথচ নাজিরকে থাকতে হচ্ছে, করতে হচ্ছে অভিনয়। চুলে হাত চালিয়ে বলল, আমি ব্যস্ত মানুষ, এসবে যাওয়ার সময় আছে? কি এর ব্যস্ততা? করস তো খালি ফাতরামি আর বেয়াদবি। নিজের কথা কইলি? রুহুল রেগে গেল। কড়া উত্তর দেওয়ার পূর্বেই সুজন এসে উপস্থিত হলো সেখানে। বলল, তুই ফুফারে দেখা সালাম দাস নাই কেন? বেয়াদবি না করলে ভাল লাগে না বান্দর? বইনের জামাই লগে এমনি কথা কও, সাহস তো কম না তোমার? সুজন চোখ রাঙাল। মায়ের বাড়িতে গিয়ে মন মতো আপ্যায়ন না পাইয়া রাইগে আছে। আয় একটু কথা কইয়া যা, ভদ্রভাবে কথা কইবি। ওই বেড়ায় বেয়াদব, উল্টো পাল্টা কথা কই খালি, লগে তো চকল খুঁড়ি আছেই। আমার এসব পছন্দ না। তোরও তো পছন্দ আসলো না, তবুও বন্দেই নেই। কত বড় খারাপ, মুখের উপরে হাসা কথা কই অপমান করে। তুই যখন কস। রুহুল কথার মাঝখানে বলে উঠল, আমার বিয়ার মধ্যে যদি ফুফায় কোনো ঝামেলা করে তাহলে কিন্তু ভালো হবেও না ভাইজান। আব্বারে কইয়া দিও, কম মান সম্মান তো ডুবাই নাই। আল্লাহ জানে আমগো দাদার সব কয়টা জামাই এমন ইতর হইল কেন। জামাই হওয়ার পর সবাই ইতর হইয়া যায়, ইয়ার নতুন কি? ঘরে যা তুই। নাজির আয়। নাজির মুখ ফিরিয়ে নিল, দালানের দিকে যেতে যেতে বলল, আগে আমার ময়না পাখির লগে দেখা করে আসি। কতদিন ধরে তারা দেখি না, বুকটা ছলাৎ ছলাৎ করতেছে। কতদিন মানে? কাইল হাইনজাই না দিয়ে গেলি? নাজির উত্তর দিল না, সোজা চলে গেল দালানের দিকে। সুজন পুনরায় দীর্ঘশ্বাস ফেলল। এক একজনের এক এক বাহানা আর রং দেখতে দেখতে বিরক্ত সে। রুহুল যেতে যেতে বলল, এইটা আরেকটা নাটকই। দুনিয়ার শুধু ওরই বউ আছে, আর কেউ নাই। মাসুমের দিকে দৃষ্টি যেতেই হতাশ কণ্ঠে ফের বলল, এই অবাগারও তো নাই। হলুদের শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে হাফ ছাড়ল মিস্ত্রি। চুলগুলো জবজবে ভেজা। ফ্যানের নিচে বসে তা শুকাতে দিল। দরজায় টোকা পড়তেই মাথায় ওড়না টেনে দৌড়ে এসে খুলে দিতেই চোখ মুখ কুচকে গেল। নাজির ধমকাল, কেটা নাচে গিয়ে দরজা খুলছো কেন? আপনি আসতে গেলেন কেন? একেবারে কালিলেই তো পারতেন। স্ত্রী রাগ করেছে, নাজির বুঝতে পারল। ঘরে ঢুকে বিছানায় বসল। শার্টের প্রথম বোতাম দুটো খুলে বলল, তুমি ওই বাড়ি গেছিলা? শুধু কি আর গিয়েছি? জিজ্ঞেস করুন কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছে। কয়টা? ললাটে ভাঁজ পড়ল। কুঞ্চিত কপাল টান টান হলো মিশ্রির। স্বামীর সামনে বসে গদগদ কণ্ঠে বলতে লাগল, সঠিক গুনতে পারিনি। মাঝখান থেকে হাসান ভাই এসে পাগড়া দিয়ে দিল। তবে ভালোই পেয়েছি। নতুন ভাবির ভাই তো সরাসরি একটা গাঁদা ফুল দিয়ে বলল, তোমাকে দেখতে পরিদের মতো লাগছে। নাজিরের ভালো মেজাজটা চটে গেল। দাঁতে দাঁত পিষে বলল, হাসান ভাই আবার কোন গোলামের পুত? মুখ খারাপ করবেন না, বড় ফুফুর ছেলে তিনি। এক সময় আমার কাজল আপাকে পছন্দ করতেন। দাদা যান আবার ভাই বোনেদের মধ্যে বিবাহ পছন্দ করতেন না। যতই মামাতো ফুফাতো হোক, ভাই বোন তো ভাই বোনই হয়, তাই না? ফুফা প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু দাদা যান তার মাস দুয়েক পর অনত্র আপার বিয়ে দিয়ে দেন। সেই থেকে বিয়ে ছাড়া হাসান ভাইকে আর এ বাড়িতে আসতে দেখা যায় না। তবে আমার বিয়েতেও তিনি আসেননি, এমনকি ফাহমিদা আপার বিয়েতেও না। ফুফা তো সেই থেকে আমার বাপ চাচাদের ওপর নারাজ। একে নিয়ে নাজিরের চিন্তা কমল খানিক, কিন্তু কনের ভাইয়ের উপর থেকে রাগটা গেল না। কাল বেটাকে সে দেখে নেবে। এমা, শার্টের কলারে রক্ত কেন? কোথায় কেটেছে আপনার? কিভাবে কাটলো দেখি? নাজির ভরকে গেল। মিস্ত্রি দ্রুত এগিয়ে এসে শার্ট টেনে দেখতে লাগলো। গলা, হাত, বুক দেখেও ক্ষতের সন্ধান পেল না কোথাও। নাজির উঠে গিয়ে আয়না দেখল। খুব গুরুতর নয়, বরং সামান্য ছিটে এসেছে। কিন্তু কিভাবে এলো? ওপরে যে শার্ট ছিল সেটা তো ওখানেই। সে যাক, আর কেউ দেখেনি তো। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠল। মিস্ত্রি তার সেই অস্থিরতা দেখে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি করে বলুন, কোথায় ছিলেন? কি অঘটন ঘটিয়ে এসেছেন? আমায় মিথ্যে বলবেন না বলে দিচ্ছি।
এক পলক মেয়েটার মুখের দিকে তাকালো নাজের। মনে মনে বুনতে লাগলো মিথ্যার জাল। এই মেয়ে এখন আর বোকা নেই। সোহেল ঘটনার পর থেকে খুব চালাক হয়েছে। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের ৫৫ নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা ৫৬। বহুদিন পর চম্পেশ একটা ঘুম দিয়েছে নওশাদ। শেষ কবে যে এমন শান্তির ঘুম ঘুমিয়েছিল মনে পড়ে না তার। ভোরের হালকা রোদ এসে পড়েছে উঠোনে। সকালে ঘুম থেকে উঠেই শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে হাঁটতে দাঁত মাজছে সে। মর্জিনা ডেকে জিজ্ঞেস করলেন, নাজিরে কই, দেখলাম না তো। ভাইয়ের শ্বশুরবাড়ির জামায়াতর খায়। তুই যাস নাই? না, আজকে যাব। বিথি আর শিউলি মিলে উঠোন ঝাড়ু দিচ্ছে। পারভেজ সিঁড়িতে বসে ঝিমুচ্ছে। গত রাতের এঁটো থালা বাসন ধুয়ে এনে টিনের চালে সারি সারি করে রাখছেন ফরিদা। জিজ্ঞেস করলেন, তোর কি খবর? কম লেহাপড়া তো আর করলি না, লাভ কি হইল? সেই তো গ্যারামে বেকার পইরা রইছস, সংসার তো করতে পারলি না, বউটা গেল গা। উত্তর দেওয়া তো দূর, মহিলার দিকে নওশাদ ফিরেও তাকালো না। ফরিদা ক্ষুব্ধ হলেন। আজকাল মেজাজ শান্ত রাখতে পারেন না। এদের দুই ভাইয়ের আচরণ দেখলেই ইচ্ছে করে তেড়ে গিয়ে মেরে দিয়ে আসতে। বিড়বিড় করে বললেন, দুধকলা দিয়ে কালসাপ পুষছি, আমার এই এখন সবল মারতে চায়। যেদিন ধর্ম ওই দিন বুঝবি। মুখ ধুয়ে গরুদের খাবার দিয়ে একেবারে গোসল সেরে এলো নওশাদ। ফজরের নামাজ আদায় করে মিল থেকে একবার ঘুরে এসেছে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, ওরও হয়েছে সেই দশা। ধরা পড়ে যাওয়ার ভয় মন থেকে যাচ্ছেই না। তবে ভাগ্যিস গিয়েছিল, নইলে বাইরে রয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ কারো না কারো চোখে পড়ে যেত। সেইগুলোই সে হালকা আলোয় আবার পরিষ্কার করে এসেছে। জনবসতি কম থাকায় যা রক্ষা। দড়িতে লুঙ্গি মেলে দিয়ে চাচাতো ভাইদের উদ্দেশ্যে বলল, তোরা যাবি না? পারভেজ দুদিকে মাথা নাড়ালো। শাহরিয়ার বলল, না, আমগো মেলা কাম আছে, ব্যবসা দেখতে হয়, চাষবাদ করতে হয়, বিয়া বাড়ি যাওয়ার সময় কই। নওশাদ আর কথা বাড়ালো না। চাচাতো ভাইগুলো সুযোগ পেলেই সর্বদা তাকে হ্যায় করে কথা বলে, নিচু দৃষ্টিতে দেখে। শুধু নাজিরের বেলায় পারে না, চুপ থাকে, সম্মান করার ভান করে। নাজিরকে খোঁচা মারলে নাজির তাদের ছেড়ে দেবে নাকি? মেরে হাত পা ভেঙে দেবে না? মাস্টার বাড়ির আনাচে কানাচে বিয়ের ব্যস্ততা, তার মধ্যে মিস্ত্রির শরীরটা বিশেষ ভালো নেই। কয়েকদিন ধরে বেশ দখল যাচ্ছে। তবুও মুখ ফুটে কাউকে গেছে বলেনি মেয়েটা। আজ যেন তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সকালে পছন্দের খিচুড়ি খেতে বসে বমি করে দিয়েছে। তারপর থেকে শরীরটা ভীষণ দুর্বল। বড় ভাইয়ের বিয়ে নিয়ে যত আনন্দ ছিল সব মুহূর্তে যেন অসুস্থতায় রূপ নিল। সেই খবর শুনে সৈয়দুন্নেসা তৎক্ষণাৎ নাতনির ঘরে এলেন। তাকে বিছানায় শুয়ে কাতরাতে দেখে চিন্তিত হলেন। ছোট থেকেই মেয়েটা ভীষণ আহ্লাদী, আদরে। সামান্য সর্দি হলেও কেঁদে কুটে বাড়ি মাথায় করে তুলত। পারুল মেয়ের শিওরে বসে মাথা টিপে দিচ্ছেন। বাড়ির বাকি নারীরা হেসেলে ব্যস্ত। কিছুক্ষণ আগে বরযাত্রী কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্ত্রীর অসুস্থতার খবর নাজির জানে না। গত রাতেও মেয়েটা ঠিক ছিল। তাকে মানাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। যাওয়ার পূর্বেও কতবার জিজ্ঞেস করল, যাইবা না কেন, কি হয়েছে, আমার উপরে রাগ কইরা আস? সত্যটা মিস্ত্রি জানালো না। পেট ব্যথায় বাহানা দিয়ে মিথ্যে বলল। মাকেও সায় দিতে বাধ্য করল। সৈয়দুন্নেসা বিছানায় বসলেন। প্রথমে নারী, তারপর চোখ পরীক্ষা করে গুরুগম্ভীর কণ্ঠে পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, হাব ভাবে তো আমার অন্য কিছু মনে হইতেছে বউ। পারুল তাল মেলালেন, আমারও একবার মনে হয়েছে আম্মা, কিন্তু আন্দাজে কি কমু কন? বৃদ্ধা নাতনির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এর আগেও বমি করছিলি, মাথা ঘুরেছে, ঘন ঘন পেট? কাল দুপুরেও একবার বমি হয়েছিল, মাথা আজই শুধু ঘুরছে। তবে কিছুদিন ধরে শরীর জোর পায় না, খেতে ইচ্ছা করে না, গা গলিয়ে ওঠে। কিছুক্ষণ চুপ রইলেন বৃদ্ধা। পারুল আম্মা বলে ডাকার পরেও তিনি জবাব দিলেন না। কিছু সময় পর আচমকা হেসে উঠলেন, বললেন, এক লোকে এত খুশি তোমরা কই রাখবা বউ? তোমার পোলার বউ পোয়াতি, কয়দিন পর হ্যার পোলাপাইন হইব। এখন আবার মাইয়াও। ওইদিকে ফাহমিদারও একই হাল, আইস আবার নতুন বউ আইব। এই বছরে তো আমগো বাড়িত মোট 4 জন মানুষের আগমন ঘটতেছে। মিস্ত্রি উঠে বসল। অবুঝ বালিকার মতো দাদি আর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল। কিছুক্ষণ আগে যাদের ললাটে দুশ্চিন্তার ভাঁজ ছিল, তারাই এখন মুচকি হাসছে। মুখ ভার করে এসে জিজ্ঞেস করল, হাসছো কেন, কি হয়েছে? আমার অসুস্থতায় তোমাদের হাসি পাচ্ছে? সুসংবাদ সবার কানে পৌঁছে দেওয়ার জন্য পারুল ঘর থেকে বেরিয়ে গেলেন। সৈয়দুন্নেসা নাতনির গাল টেনে বললেন,
ঢং করস্তেরি জামাইয়ের আদর্শ আগে পয়াতি হইয়া এখনো নাকি বোঝে নাই কি হইছে। তোর পেটে নতুন আরেক প্রাণ বাইরে উঠতেছে বউ। আল্লাহ দুইজনের সুস্থ রাখুক, হেফাজত করুক। নাচ জামাই আইলে সুসংবাদটা তুই জানাইবি নাকি আমি জানাইমু? মিস্ত্রি বিশ্বাস করতে পারছে না, হাতটা অজান্তে পেটে গিয়ে থেমেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে দাদির পানে কিছুক্ষণ চেয়ে থেকে লজ্জায় শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, জানি না। মাইয়া শরম পাইতেছে। এটা শরম পাওয়ার কিছু? এটা হইল গর্ভের বিষয়। মিস্ত্রি ওভাবেই শুয়ে রইল। সৈয়দুন্নেসা নাতনিকে রেখে আর গেলেন না কোথাও, কাছেই বসে রইলেন। ধীরে ধীরে বাড়িতে উপস্থিত নারীদের মধ্যে খবরটা পৌঁছে গেল। বাড়ির পুরুষ আর জোয়ান ছেলে মেয়েরা বরযাত্রীতে গিয়েছে, শুধু পলি আর ফাহমিদা যায়নি। কিছুক্ষণ পর তারাও এসে হানা দিল মিস্ত্রির ঘরে। বিয়ের গেট পেরিয়ে বরযাত্রী ভেতরে প্রবেশ করেছে। খাওয়া দাওয়া শেষে নির্ঝঞ্ঝাটে রুহুলের বিয়ে সমাপ্ত হলো। নাজের ফিসফিস করে বলল, ওই যে খয়েরি শাড়ি পরা মায়েরা দেখছস? নওশাদ ভিড়ের মধ্যে চোখ বুলালো, জিজ্ঞেস করল, দুজনকে দেখতে পাচ্ছি, তুমি কোনটার কথা বলো? চিকন ফর্সা মতন যে আমগুলোকে আইছে। ও হ্যাঁ, দেখেছি। ওইটা আকবর মিয়ার মেজো মাইয়ার ঘরের নাতিন। ওই যে 4 দিনের মিল্লাদে হ্যার বাপের লগে কথা হইল। ও, পছন্দ হয়েছে? চোখ সরু করে ভাইয়ের দিকে তাকালো নৌশাদ। নাজের সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, এর লোকেই তোর বিয়ার প্রস্তাব দিছে। পরিবার যথেষ্ট ভালা, সমাজে উচ্চ বংশ। না খোরা বাদ দিয়া রাজি হইয়া যা। বিয়াতে তোরই লাভ, শক্তি ক্ষমতা আরো বাড়ব। চাচারা ক্ষতি করার সাহস পাইব না। বাঁচলে তো ক্ষতি করবে। মারার লাগেও তো ক্ষমতা লাগে রে নৌশাদ। এই যে সোহেল মরল, লাশ গুম করতেও শ্বশুরের সাহায্য নিতে হয়েছে, যাতে বিপদে পড়লে তারে চাপ দেওয়া যায়। এখন দুপুর, এতক্ষণে সিরাজের খোঁজও মনে হয় শুরু হইয়া গেছে। পরে যখন পাইব না, তখন তো ফরিদা বানুর সব সন্দেহ হইয়া পড়ব আমার উপরে। চাচাকে মারার পর হ্যাগো পোলারা বাইচে থাকবো। মানুষ মারা কি অত সহজ? আমার পায়ের তলার মাটি শক্ত করা শেষ, এবার তোর পালা। যে গেছে তার কথা ভাইবা লাভ নাই। ভাবিও না, কবেই ভুলে গেছি। তাইলে আইজ গিয়াই হক হইয়া দিমু। বিয়া কইরা বিদেশে যাবি নাকি কয়েক বছর বিদেশে কাটাইয়া হ্যার পড়াইয়া বিয়া করবি? বিয়া কইরা গেলেই ভালা। আমার দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। দেশে কি কাজের অভাব? তবুও তোমার জন্য দৌড়াদৌড়ি করে ভাষা শিখতে হচ্ছে, সব তথ্য জমা দিতে হচ্ছে পাসপোর্টের জন্য। এখন আবার বিয়ে? চাকরির থেকে বিদেশ ভালা। কয়েক বছর মাথার ঘাম পায়ে ফালাইয়া কাম কইরা পয়সা পাতি কামাবি। হ্যারপর দেশাইয়া ব্যবসা খুলে বইবি। সাথে যদি সুন্দর একটা বাড়ি বানাইতে পারোস, তাহলে তো আর কথাই নাই। হ্যারপর না হয় একেবারে দেশাইয়া পড়বে। সাথে বিয়েও দরকার। মানুষ সারা জীবন একলা থাকতে পারে না। নওশাদের মনে মানে না, তবুও মাথা নাড়ায়। নাজরেতে খুশি হলো। বিয়ের কাজ শেষ হতেই কয়েকজন বাদে বরযাত্রীর বাকি সবাই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বউ নিয়ে ছেলে ফিরবি সন্ধ্যায়। বাড়ি ফিরতে সৈয়দুন্নেসার ঘরে নাজিরের ডাক পড়ল। নওশাদকে আবার অলিউল খান ডেকে নিয়ে নিজের পাশে বসিয়েছেন। শুরু থেকেই ছেলেটার দিকে তার বিশেষ নজর ছিল। আগেও একবার বেশ আলাপচারিতা হয়েছিল। তার কাছে বসিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে লাগলেন। নওশাদের বাচনভঙ্গি সুন্দর, মানুষকে খুব সহজে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। যার ধারা ভদ্রলোক মুগ্ধ হলেন বলেই মনে হলো। শ্যালকের থেকে প্রশংসা শুনে আগেই তো মন গলে গিয়েছিল, এখন যেন পুরোপুরি। জিজ্ঞেস করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছু তো একটা করতে হইব। আমার ইচ্ছে ছিল চাকরি বাকরি করার, কিন্তু ভাই রাজি না। বলছে দেশের বাইরে গিয়ে কিছু একটা করতে। ভাইয়ের কথা কি করে অমান্য করি? ছোট থেকে সেই তো বাবার দায়িত্ব পালন করেছে। মাথা নাড়ালেন ভদ্রলোক। তা ঠিক, আজকালকার যুগে ভাইয়ে ভাইয়ে মিল তেমন একটা দেখা যায় না। বড় হইলেই তো কেমনে বাপের ভাগের জমি সম্পত্তি ভোগ করব, আরেক ভাইরে ঠকাইব সেই চিন্তা করে। আমার কতগুলো চাচাতো ভাই আছে, 1 নম্বরের খাটাইশ। জোরপূর্বক হাসল নওশাদ। এখান থেকে উঠে যেতে পারলে যেন বাঁচে। কিন্তু অলিউল খান কিছুতেই তাকে ছাড়ল না, বরং হাঁক ছেড়ে কন্যাকে ডাকলেন, শালিকাম্মা এদিকে আয়। পিতার ডাকে শালিক ঘুমটা টেনে দৌড়ে এলো। অলিউল খান মেয়েকে দেখিয়ে বললেন, আমার 2 মাইয়ার মাঝে এটা ছোট মাইয়া, এইবার ক্লাস 10-এ উঠছে। পোলাটা সবার ছোট, 5-এ পড়ে। বড়জনের অনেক আগে বিয়ে হয়ে গেছে। মাইয়ার ঘরে এখন 2 নাতি। কথা শেষে মেয়ের দিকে তাকিয়ে বললেন, সালাম দে ওনারে। বাধ্য মেয়ের মতো শালিক সালাম দিল। সালামের জবাব নিয়ে মাথা তুলে তাকাতেই মেয়েটির সাথে চোখোচোখি হলো নওশাদের। চেহারার সঙ্গে সঙ্গে কণ্ঠস্বরও ভারী মিষ্টি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মেয়েটার বোধহয় লজ্জা কম, নইলে দৃষ্টি সরাচ্ছে না কেন?
তাই সে নিজেই অন্যদিকে ঘুরে তাকালো। কোনো একটা বাহানা বানিয়ে সেখান থেকে সরে এলো। সৈয়দুন্নেসা বিছানায় বসে আছেন। নাজির অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে সালাম দিল। তিনি সালামের জবাব নিয়ে ইশারায় তাকে বসার নির্দেশ দিয়ে জিজ্ঞেস করলেন, বিয়ে শেষ? হ। আজ রাইতে তো থাকবা নাকি? না, তালমিস্ত্রি থাকলে থাকুক, আমার বাড়ি ফিরতে হইব। আইস থাকো, একেবারে বউ ভাত শেষ হইলে না হয়ে যাইও। একটা পরিবারে কত ধরনের মানুষ আছে বুঝই তো, লোকে পিঠ ফিসে কথা বানাইয়া কইব, মাইয়াটারও খারাপ লাগবো। কি বলবে বুঝে উঠতে পারল না নাজির। সৈয়দুন্নেসা পুনরায় বললেন, বউরে এখন থেকে বেশি বেশি যত্ন করতে হইব। মুখ ফুইটা কিছু না কইলেও বুঝে নিতে হইব, সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। এই সময়ে মাইয়ামাই ছেড়ে কেউ একটা ধমক দিলেও সারা জীবন মনে রেখা দেয়, কষ্ট পায়। এই সময়ে মানে নতুন বউ নাকি যে এত রং ঢং কর্ম? এমনিতেই আমনের জামাই ছোট একটা মাইয়া ধরাইয়া দিছিল, এই কম মাসে এতটুকু বড় করতে কি কম খাটনি গেছে? সৈয়দুন্নেসা মৃদু হাসলেন। নাজিরেতে বিরক্ত হলো, হাসেন না তো, এসব হাসির মানে আমি বুঝি না, যা কওয়ার সরাসরি কন। তোমার বউ এবার হাসা হাসাই বড় হইয়া গেছে। সকালে তো বমি কইরা মাথা ঘুরাইয়া অবস্থা খারাপ, পরে নারী পরীক্ষা কইরা দিয়ে ঘটনা জটিল। বমি করছে? কই, আমার তো কিছু কইল না, কত জিগাইলাম। চিন্তিত শোনালো নাজিরের কণ্ঠস্বর। তুমি চিন্তা করবা দেখেই কই নাই। ঘটনা কি আসলে জটিল, সদরে নিতে হইব? তোমার সময় সুযোগ মতো নিও, তয় ঘটনা জটিল। পোয়াতি হওয়া কি চারটেখানি কথা? কি? চমকায় সে। বৃদ্ধা হাসেন। তোমার ছোট বউটা এখন পোয়াতি, কয়দিন পর তুমি বাপ হইবা। সেই কথা শোনার পর থেকে মাইয়া শরমে বাঁচে না, সারাদিন ঘর থেকেও বাইর হয় নাই। যাও, বউয়ের কাছে যাও। নাজির বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে থাকে, নড়ার শক্তিটুকু দেহে পায় না। শেষে অনেক কষ্টে ভারী দেহখানা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়। ভেতর থেকে ভেসে আসে মেয়েদের হাসির ঝংকার। দরজায় কড়া নেড়ে ডাকে সে, তালমিস্ত্রি। তৎক্ষণাৎ শব্দ থেমে যায়। ফাহমিদা ফিসফিস করে বলে, ওই যে আমগো মিস্ত্রির স্বামী আইয়া পড়ছে, গেলাম আমরা। ফাহমিদা পলি ঘর থেকে বেরিয়ে এলো। একবার নাজিরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। নাজির ঘরে ঢুকে বিছানায় বসলো। পরনের পাঞ্জাবি ঘামে ভিজে গিয়েছে। অস্থির হয়ে তা গা থেকে খুলে রাখলো সে বিছানায়। চুল থেকে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম আঙুলের সাহায্যে মুছে স্ত্রীর নাজুক মুখের দিকে তাকালো। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে জিজ্ঞেস করলো, খাইছো দুপুরে? মুখে জবাব না দিয়ে ওপর নিচ মাথা নাড়ালো মিস্ত্রি। নাজির তার আরো কাজ ঘেঁষে বসলো। সমস্ত দূরত্ব মিটিয়ে নিয়ে কাঁধে হাত রাখলো। আবেগ লুকাতে না পেরে বলেই ফেলল, যা হুঁসি সত্য, আমার তালমিস্ত্রির পেটে আমার সন্তান, আমি বাপ হমো? মিস্ত্রি লজ্জায় মাথা নুইয়ে রাখল। জানি না, দাদি বলেছে। কেন জানো না? আমি তো শুনছি মায়াগো ভিতরে নাকি কি সব অনুভূতি হয়। আমার তো এটা প্রথমবার, পরের বার ঠিক বুঝতে পারবো। না চাইতেই নাজির হেসে ফেলল, চুমু দিল কপালে। তার কি যে আনন্দ হচ্ছে। এতগুলো বছর একাকিত্বে কাটিয়ে দেওয়া নাজিরেরও দুঃখ বোঝার একজন মানুষ আছে, ছোট্ট একটা পরিবার আছে। সে বাবা হতে চলেছে, পিতৃত্বের স্বাদ পেতে চলেছে। এই জীবনে আর কি চাই তার? বাঁচার ইচ্ছেটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চিৎকার করে বলতে ইচ্ছে করল, মিস্ত্রির হাতে হাত রেখে সহস্র পথ পাড়ি দেওয়ার জন্য হলেও আমি বহু বছর বাঁচতে চাই। একসঙ্গে নতুন ভোরের আলো দেখার জন্য আমি বাঁচতে চাই। আমার সন্তানকে সুন্দর একটা পরিবার আর পৃথিবী দেওয়ার জন্য হলেও আমি লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। সন্ধানাম্ন ধরায় বাড়িতে নতুন বধূর আগমন ঘটেছে। মেয়ে বউরা ছুটেছে সেথায়। স্বামীর বাঁধন থেকে ছাড়া পেয়ে মিস্ত্রিও গেল নতুন ভাবের সঙ্গে ভাব জমাতে। কিন্তু তা আর পারল কই। দরজার অভিমুখেই বড় মামি তাকে খপ করে ধরে ফেলল, টেনে নিয়ে গেল বসার ঘরে। এখানটা আপাতত ফাঁকা। পুরুষেরা একজোট চেয়ারে পেতে বসে আছে উঠোনের পশ্চিম পাশের ফাঁকা পড়ে থাকা জমিতে। সেখানে গাছের হাওয়া ভালো। নানি সেলিনা, চাচাতো বোন রেশমা, ফুফু তমিজা, সরলাও রয়েছে। বাবা মারা যাওয়ার পর এই নিয়ে দুইবারে এসেছে সরলা। ভাইরা তেমন কিছু বলে না, কি বা বলবে আর। বড় মামি গম্ভীর কণ্ঠে বললেন, কি শুনলাম তোর মায়ের থেকে পেটে পোলাপান এসে নাকি? মিস্ত্রি অপ্রস্তুত হলো। সেলিনা বিরক্তি নিয়ে বললেন, সবার সামনে এমবি কেউ জিগাইব? এইটুকুন একটা মাইয়া কি এর পোলাপান জন্ম দিব আম্মা? কেন, আমরাও তো দিছি, কিছু হয়েছে? আমনে নিজের পোলার বউ কইরা নিয়ে বুঝি বইয়া খাওয়াইতেন? তুমি যা বললেন কথাটা। বড় মামি নড়ে চড়ে বসলেন।
আরো সুখে রাখতাম, রানীর হালে থাকতো। আমগো কাছেই তো এতদিন বড় হইছে। মামি আর হরির মাঝে পার্থক্য আছে। তাও আবার নানা নানি বাচ্চা থাকাকালীন যত আহ্লাদ দেখায়, আমগো মিস্ত্রি এখনো কি কম সুখী? শ্বশুর শাশুড়ি নাই, নিজের সংসার, যখন যা খুশি করতে পারে, যা খায় তাজা খায়। কত সুখী জানা আছে। সংসার তো চাচি হরিকে দখলে, আবার এক গাদা গরুও নাকি পালে। মাইয়া মানুষের চেহারা স্রোত দেখলেই বোঝা যায় কেডা সুখী আর কেডাই অসুখী। সংসার আলাদা নারে মিশ্রি? বড় ফুফুর প্রশ্নের জবাবে মাথা নাড়ায় মিশ্রি। হ্যাঁ, কবে থেকেই তো আলাদা। তবে 2 বেলা রান্না আর ঘর গোছানো ছাড়া আমার আর তেমন কোনো কাজ নেই। বাড়িতে কাজের জন্য আলাদা লোক রাখা আছে। ঘর বাড়ি গোছানো, ল্যাপপোছ, ঝাড়ু দেওয়া, গোয়ালঘর পরিষ্কার সব কলিমের মা করেন। আমি মনে হয় বিয়ের পর একবার গোয়ালঘর ঝাড়ু দিয়েছিলাম। তারপর থেকে উনি আর কখনো এসব করতে দেননি। গরু ছাগল যা পালার উনিই পালেন। বড় খামার তো, সাথে সহকারীও আছে। চাচি শাশুড়ি আমার মা মুরগি পালনের পরামর্শ দিয়েছিল। উনি শুনতে নিষেধ করে দিয়ে বললেন, তোমার এত পাকনামি করতে হইব না। এমনকি মাছ আনলেও মাঝে মধ্যে উনিই করতেন। আমি তো সব মাছ অত ভালো করতেও পারি না। বিয়ের প্রথম প্রথম রান্নাও করতে পারতাম না। এখানেও আমি যথেষ্ট সুখে রানীর হালেই আছে, নিজের মা চাচিদের থেকে অন্তত বেশি। এমন সুখ কজন মেয়েই বা জীবনে পায়? কথাগুলো বলতে গিয়ে মুখমণ্ডলে আনন্দ যেন উপচে পড়ছে মেয়েটার। ছোট ফুফুর দিকে নজর যেতেই বলল, যেই বদনাম একবার রটেছিল, অবশ্য ঘরের মানুষেরাই রটিয়েছিল, তারপরেও যে এত ভালো স্বামী সংসার পেয়েছি, এটাই তো অবাক করে বিষয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো সৎ মানুষদের সাথে কখনো তিনি অন্যায় পছন্দ করেন না। বড় মামের মুখখানায় মলিনতা ভর করল। সরলাও ঠেস দিয়ে বলা কথাটা খুব সহজে বুঝে গেলেন, তাই সেখানে আর বসলেন না। তিনি চলে যেতেই তমিজা মুখ বাঁকালেন। দেমাক এখনো কমে নাই, আমি হইলে জীবনেও এবারে পা দিতাম না। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 56 নম্বর পর্ব। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।